সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1524তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই মোহাম্মদ মানিক হোসেনের জীবনের চরম অলৌকিক এক ভয়ানক কলিজা কাঁপানো করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল মৃত্যুর 2 বৎসর পর কবরস্থানে স্ত্রীর সঙ্গে দেখা। আমরা তো জানি মৃত্যুর পর এই পৃথিবীতে কোনো মানুষ আর ফিরে আসে না, কিন্তু কেনই বা মৃত্যুর 2 বৎসর পরে গুটগুটে অন্ধকার রাতে কবরস্থানে হঠাৎ স্বামীর সঙ্গে স্ত্রী দেখা করলো। এই গল্পটা হৃদয়ে দাগ কেটে যাওয়ার মতো এক করুণ অলৌকিক বাস্তব জীবনের গল্প। আমি আমার কিছু গল্পের মধ্যে পেয়েছিলাম আফ্রিকার মধ্যে একজন তান্ত্রিকের নাম। আমি বেশ কয়েকটা গল্পে পেয়েছিলাম যে উনি নাকি বেশ মোটা অঙ্কের টাকা নিয়ে মৃত মানুষের সঙ্গে দেখা করাই দেয়। লাইক এরকম ধরেন আপনার মা মারা গেছে এবং আপনি যদি আপনার মাকে দেখতে চান, তাহলে সেই তান্ত্রিকের কাছে গেলে এবং তিনি অনেক টাকা নেয়, অনেক মোটা পরিমাণের টাকা নেয় এবং ওই টাকা দিলে পরে সে কয়েক মিনিটের জন্য আপনার মাকে আপনার সামনে হাজির করে দেয়। তো এইটা সম্ভবত উনি ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে করে বা জিন দ্বারা করে, কীভাবে করে আমি ঠিক জানি না, বাট আমি কয়েকটা গল্পের মধ্যে পেয়েছি এবং যারা দেখেছে তারা নিজেরাও আমাকে বলেছে যে হ্যাঁ, আমার মেয়ে মারা গেছে, তার বয়স হচ্ছে 3.5 বছর, কিন্তু আমার মেয়েকে খুব দেখতে ইচ্ছে। আমি সেখানে যাই এবং যাওয়ার পরে ওই তান্ত্রিক আমাকে আমার মেয়েকে দেখায় দেয় এবং ওই তান্ত্রিক নাকি মুসলমানে ছিলেন। তো আমি জানি না আসলে এটা কীভাবে সম্ভব, বাট আজকের এই গল্পটা সত্যি আমাকে অবাক করেছে। এক অলৌকিক বাস্তব জীবনের গল্প। সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত বরিশালের ভাই মোহাম্মদ মানিক হোসেনের জীবনের এই অলৌকিক গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ভাই মানিক হোসেনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মানিক হোসেন, আমার বাড়ি বরিশাল বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার বড় একটা ভাই সহ ছোট একটা বোন। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে, আমার কাকিমণি সহ আমার একটা কাকাতো বোন। আমাদের পরিবারটা বরিশাল বিভাগ থেকে অনেক দূরের কোনো এক ছোট্ট মায়াবী অজপাড়া গায়ের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশে আসলে তেমন কিছুই করতো না, কিন্তু আমাদের অনেক বেশি জায়গা সম্পত্তি ছিল। আমার বাবা এই জায়গা সম্পত্তি বর্গা বাগা অথবা নিজে করে খুব ভালোভাবে আমাদের পরিবারটা চালাতো। ছোটোবেলা থেকে আমি পরিবারে আহামরি কোনো সুখ দেখিনি, আবার যে অভাবে অনটনে না খেয়েছিলাম তেমন কোনো স্মৃতিও আমার মনে নেই। শৈশবের দিনগুলো আমার বেশ ভালোই কাটে, তবে আমার দিনগুলো যদিও ভালো কাটতো, আমাদের পারিবারিক অবস্থা পারিবারিক শান্তিটা খুব বেশি ছিল না। ছোটোবেলা থেকে একটা জিনিস দেখতে দেখতে আমি বড় হই, সেটা হচ্ছে আমার কাকির সাথে আমার মায়ের ঝগড়া। আমার মা 24টা ঘন্টায় আমার কাকির সাথে ঝগড়া করত। আমি আস্তে আস্তে যখন বড় হই, একটা পর্যায়ে আমি এও জানতে পারি আমার মা নাকি আমার কাকিকে মেরে ফেলার জন্য অনেক চেষ্টা করেছিল। তার একটা ছোট কারণও আছে, সেটা হচ্ছে আমরা যখন অনেক ছোট ওই মুহূর্তে আমার কাকা নাকি মারা যায়। কথিত আছে বা অনেকেই বলে আমার মা নাকি আমার কাকারে কালো জাদু করে মেরে ফেলেছে। আমার মায়ের যে মা আছে, আমার মায়ের সঙ্গে আমার কাকার নাকি সম্পর্ক ছিল এবং ওই সম্পর্কের সূত্র ধরে আমার মাকে যখন আমার কাকা বিয়ে করেনি, আমার কাকা বলেছিল নাকি আমার মাকে নিয়ে পালিয়ে যাবে আমার বাবার কাছ থেকে, এবং যখনই কাকা অন্যত্র বিয়ে করে ফেলে ওই মুহূর্তে আমার মা আমার কাকার উপরে ক্ষেপে যায় এবং ক্ষেপে গিয়ে লোকে বলা বলি করে যে আমার কাকাকে নাকি আমার মা কালো জাদু করে মেরে ফেলে। কাকাকে মেরে আমার মা শান্ত হয়নি, এরপরে শুরু করেছে আমার কাকি এবং আমার একটা কাকাতো বোনের উপরে নির্যাতন। ছোটোবেলায় সারাক্ষণে দিন নাই রাত নাই 24টা ঘন্টা আমার কাকির সাথে সবাই ঝগড়াঝাটি করতো। আমার মা, এরপর আমার বড় ভাইয়া সবাই ঝগড়াঝাটি করতো, কিন্তু কাকিরে আমার অনেক ভালো লাগতো। আমার কাকি অনেক নামাজ কালাম পড়া একটা মহিলা ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, দিনের পথে চলতেন এবং খুবই পর্দাশীল একটা মহিলা ছিলেন। জমিতে ধান উঠলে আমার কাকিরে খুব বেশি ধান দেওয়া হতো না, এবং এই যে কাকির উপরে এইভাবে নির্যাতন করা হতো, আমার দাদা দাদি এই জিনিসগুলো ভালোভাবে নিত না। আমার দাদা কিন্তু আমার কাকিরে অনেক পছন্দ করতো, অনেক ভালোবাসতো, এবং এই যে কাকির উপর অত্যাচার করে আমার দাদা আমার মাকে বাধা দিত, কিন্তু বাধা দিলে পরেও আমার মা আমার দাদার কোনো বাধা মানতো না। আমার দাদা দাদির কথাই আমার আম্মা শুনতো না।
ঠিক আমার মায়ের মন যা চাইতো আমার মা তাই করতো। কারো কোনো আদেশ, নিষেধ, উপদেশ এসব কোনো কিছুর পরোয়া আমার মা করতো না। এরকম করতে করতে একটা সময় আমার দাদিমণি মারা যায় এবং দাদি মারা যাওয়ার পরে আমার দাদাভাই মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে। ঠিকঠাক মতো আপনার চলাফেরা করতে পারে না এবং ওই মুহূর্তে আমার মাও আমার দাদার খুব একটা সেবা যত্ন করে না। তো আমার বাবা, আমার বড় ভাইয়া এবং আমি সবসময় মায়েরে বলতাম যে দাদি তো মারা গেছে, এখন দাদারে তো দেখাশোনা করার মতো কেউ নাই, দাদা মানে খুব কষ্টে আছে, তা দাদারে ঠিকঠাক মতো খাবার দাও, যত্ন করো। কিন্তু আমার মা এগুলোর পরোয়া করতো না, দাদারে ঘরেও আনতো না, দাদার সঙ্গে কথাও বলতো না এবং মানে বরাবরের মতো কেন আমার দাদা হচ্ছে আমার কাকিরই বেশি ভালোবাসে, এই কারণে আমার দাদারে আমার মা দেখতে পারতো না। ওই মুহূর্তেই হলো কি যে আমার দাদা তখন গিয়ে আশ্রয় নেয় আমার কাকির ঘরে। আমার কাকি তখন আমার দাদারে গরম পানি করাই দেয়, এরপরে আপনার খাবার দাবার করাই দেয়, দাদার যে জামা কাপড় আছে সেগুলো পরিষ্কার করাই দেয়। এই করতে করতে একটা সময় আমার ওই কাকির প্রতি আমার দাদার অনেকটা ভালোবাসা জন্মে যায়। সে জায়গা থেকে আমার দাদা নাকি আমার কাকিরে অর্ধেক পরিমাণের, মানে আমার দাদার যে অর্ধেক সম্পদ আছে, মানে পুরো সম্পদের অর্ধেক আমার কাকির নামে লিখে দেয়। সম্পদ কাকির নামে লিখে দেওয়ার পরে আমার কাকির উপরে আমার মা আরও বেশি রেগে যায়। মনে হয় যেন আগুনের মধ্যে তখন পেট্রোল ঢালা হয়েছিল। এবার আমার দাদাকে নিয়ে, আমার কাকিকে নিয়ে আমার মা বিভিন্ন গ্রামের মানুষের কাছে খারাপ এবং বাজে কথা বলতে থাকে। সবার কাছে এরকম কথা আমার মা বলা বলি করে আমার বৃদ্ধ দাদার সঙ্গে নাকি আমার কাকির কোনো অবৈধ সম্পর্ক আছে, খারাপ সম্পর্ক আছে। এই কথাগুলো আমার দাদার কানেও আসতো। আমি অনেক দেখছি আমার দাদা এই কথাগুলো শুনতো আর নীরবে নীরবে কান্না করতো আর আমার কাকির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতো, আল্লাহ তোরে দেখবে, আমি তোর আল্লাহর উপর ছেড়ে দিয়ে গেছি। শুনেছিলাম আমার কাকাতো বোনটা হওয়ার পরে আমার কাকা নাকি মারা যায়, কিন্তু মারা যাওয়ার পরে আমার কাকি চলে যেতে চাইছিল, মানে আমার যে কাকির বাবা মা আছে তারা কাকিরে নিয়ে যাবে, যেহেতু একটা মাত্র মেয়ে আছে পরিবারে রাখবে না। কিন্তু আমার দাদা নাকি বলছিল যে তুই যাইস না, তুই আমার মেয়ের মতো, আমার তো আল্লাহ কোনো মেয়ে দেয় নাই, দুইটা ছেলে দিছে, তুই আমার একটা মেয়ে, তুই আমারে ছেড়ে যাইস না। এবং এইটা বলার পরে নাকি শুধু দাদার কথা মতোই আমার মা নাকি আমার বাবা, আমার কাকা মৃত্যুবরণ করার পরেও আমার কাকাতো বোনকে বুকে জড়িয়ে ধরে এই পরিবার থেকে যায়নি। তো এই কারণেই মূলত আমার দাদা তখন এই সম্পদ লিখে দেয় এবং সম্পদ লিখে দেওয়ার বেশি দিন পর্যন্ত আমার দাদা বাঁচে নাই। সয় সম্পত্তিগুলো লিখে দেওয়ার পরে প্রতিনিয়ত আমার মা আমার দাদার উপর অত্যাচার করতো, খারাপ বাজে বাজে কথা বলতো এবং উঠানের মধ্যে চিল্লিয়ে চিল্লিয়ে বলতো। আমার দাদা অনেক দিন নিজের কানে এই কথাগুলো শুনতো, সহ্য করতে না পেরে আমার বাবারে পর্যন্ত ডাইকে নিয়ে আমার দাদা বলতেছে যে তোর বউরে বন্ধ কর, তোর বউ কেন এই ধরনের কথাবার্তা বলে, আমি তো সমাজে মুখ দেখাইতে পারবো না, কেন আমি বয়স্ক মানুষ মারা যাব, কেন এই ধরনের কথাবার্তা বলে। ওই যে একটা কথাই বলেছিলাম, আমার মা কারো কোনো কথাই শুনতো না, কারো কোনো কথা মানতোই না। কেউ কোনো কথা বললে এতে আমার মায়ের কিচ্ছু যায় আসে না, মা হিসেবে কোনো পরোয়াই করতো না। তো এইরকম করতে করতে আমরা আস্তে আস্তে করে বড় হই এবং এই দাদির নামে, মানে আমার এই কাকির নামে সম্পদ লিখে দেওয়ার কিছুদিন পরেই হচ্ছে আমার দাদা মৃত্যুবরণ করে এবং দাদাকেও তখন আমরা দাদিমণির সাথে দাফন কাফন করি। এবং আস্তে আস্তে করে আমি তখন বড় হচ্ছিলাম। আমার মা সারাটাক্ষণই প্ল্যানিং করতে থাকে কীভাবে দাদিরে মারা যায়, কীভাবে হচ্ছে কাকিরে মারা যায় এবং কাকিকে পরিবার থেকে বের করে দেওয়া যায়। এরকম করে মা 24টা ঘন্টা এই ধরনের প্ল্যানিং করতো। কিন্তু দেখা গেল কি কাকির সাথে আমার সম্পর্কটা বেশ ভালোই ছিল, যদিও মায়ের সামনে কথা বলতাম না। মায়ের সামনে কথা বললে মা বকাঝকা করতো বা খারাপ ভাষায় কথা বলতো। এই জন্য আমি গোপনে গোপনে কাকিরে দেখলে কাকির সঙ্গে কথা বলতাম। আবার ধরেন এটা সেটা লাগলে কাকি আমার গোপনে গোপনে টাকা দিত, আমি বাজার থেকে কাকির আইনা দিতাম। আমার যে কাকাতো বোন আছে তার নাম হচ্ছে শান্তা। শান্তার সম্পর্কে আমার তখন ভালো সম্পর্ক ছিল, মানে আমার কাকাতো বোন হিসাবে আর কি। ওরও যখন এইটা ওইটা লাগতো আমি আইনে দিতাম। আবার আমার যে ছোটো বোন আছে, আমার ছোটো বোন আবার আমারে ভালোবাসতো, মানে দুই ভাইয়ের ভিতরে আমার ছোটো বোন আমার প্রতি সবচেয়ে ভালো টান ভালোবাসা ছিল। তো এই করে করে আমাদের পারিবারিক অবস্থাটা আস্তে আস্তে করে সামনের দিকে যাচ্ছিল। এরকম হতে হতে আমার বয়স তখন কত হবে, মানে 13 কি 14 বছরের মতো হবে। আমি তখন পড়াশোনা করতাম না, বাড়িতেই থাকতাম, এলাকার মধ্যেই থাকতাম। 13-14 বছর বয়সে আমি দেখতাম আমার মা বারবার আমার বড় ভাইয়ের নিয়ে কই জানি যায়, মানে কই জানি যাইতো, বারবার যাইতো। এখন কই যাইতো ওটা বুঝতে পারতাম না। তো আমাদের এদিকে একটা জায়গা আছে, সবাই গাজীর হাট বলে। তো আমার মা শুনতাম রিক্সা দিয়ে যাইতো, গাজীর হাটে যাইতো। এখন গাজীর হাটে আমার মা কই যাইতো তা তো বুঝতে পারতাম না। এরকম করতে করতে একটা সময় মানে আমাদের দাদি, আমাদের ওই বাড়ির বিভিন্ন মহিলার মুখে শুনতাম আমার ভাইকে নিয়ে আমার মা গাজীর হাটে যাইতো। এখানে কবিরাজের কাছে এক মহিলা কবিরাজ আছে, ওই মহিলা কবিরাজ বান মারে, মানে কালো জাদু করে। তো আমি শুনতাম কি যে আমার কাকিরা নাকি বান মারবে, মানে আমি ঘরের মধ্যে যে তারা কথাবার্তা বলে, আমার মা আমার বড় ভাইয়া যে কথাবার্তা বলে, এরকম দু একটা কথা আমার কানে আসে।
তো আমার বাবা কিন্তু তখন একেবারে হিজড়ার মতো ঘরের মধ্যে বসে আছে। আমার মা ধমক দিলে আব্বা চুপচাপ বসে থাকে। আব্বা কোনো কথার কোনো প্রতিবাদ করতে পারে না। প্রতিবাদ করলে আমার আমার আম্মা মারতে যায়। এমন একটা মানে মায়ের মুখে আচরণ করে আমার মা। পরে শুনতেছি ঘরের মধ্যে এরকম করে গাজীরহাটের ওইখানে যায়, আমার মারে হচ্ছে আমার কাকিরে কালো জাদু করবে। তো একদিন হলো কি আমি কাকিরে বুইলে দিছে, কাকি আপনি একটু সাবধানে থাকেন, এমন এমন ঘটনা, আমার মা আর বড় ভাইয়া গাজীরহাটে যাইতেছে, ওখানে গিয়ে কোন মহিলাকে দিয়ে নাকি আপনার কালো জাদু করবে, আপনার মেরে ফেলবে, আপনি একটু সাবধানে থাকেন। তো কাকি ওই দিন হাসতে হাসতে বলতেছে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে পৃথিবীর কেউ মারতে পারবে না, আর আল্লাহ যদি মেরে ফেলে পৃথিবীর কেউ বাঁচাইতে পারবে না। হয়াত মৌত এসবই আল্লাহর হাতে, তোমার মা কালো জাদু করে কিছুই করতে পারবে না। এই কথাগুলো তখন হচ্ছে আমার কাকি আমারে বলতো। তারপর আমি কাকিরে বলতাম, কাকি আপনি একটু সাবধানে চলাফেরা করেন, ঠিকমতো থাকেন, আপনার উপরে যে কোনো সময় বিপদ আসতে পারে, আপনার মেরে ফেলতে পারে, এরকম কথাবার্তা আমি কাকিরে বলতাম। যাই হোক, এরকম করে আস্তে আস্তে করে আমার দিনগুলো কাটতেছে। এই করতে করতে একদিন রাতের বেলায় আমি সন্ধ্যার একটু পরে, ধরেন মাগরিবের একটু পরে, আমি তখন মানে ঘরের ভিতরে বসে আছি, কি জানি খাইতেছিলাম ওই সময়, হঠাৎ করে আমার কাকি দৌড়ে আমাদের ঘরে আসছে এবং ঘরে এসেই করছে কি, আমার আম্মার সামনে এসে পুরুষের কণ্ঠে কথা বলতে শুরু করছে। একেবারে অবিকল একটা পুরুষ যেভাবে কথা বলে এইভাবে এসে কথা বলতেছে। আমার আম্মার দিকে আঙ্গুল তুলে বলতেছে, তুই আমারে চালান দিছিস, তুই আমারে এই নারীর উপরে চালান দিছিস এই মহিলার মেরে ফেলার জন্য, আমি তো এই মহিলারে মারবো না। একদম পুরুষের মতো কথা বলতেছে, একদম অবিকল একটা পুরুষের কণ্ঠে বলতেছে, আমি তো এই মহিলারে মারবো না, এই মহিলা নামাজি একটা মহিলা, তুই একটা বেয়াদব, তুই নামাজ কালাম পড়স না, তুই কালো জাদু করিস, তুই একটা খারাপ মহিলা, আমি তোরে মারবো, আমি তোরে খেয়ে ফেলবো, আমি তোর মাথা চাবাইয়া খাবো, আমি তোরে মারবো, কিন্তু আমি এই মহিলাটার তো মারবো না। এই মহিলাটা ফরজগার একটা মহিলা, সে নামাজ কালাম পড়া একটা মহিলা, এই মহিলার তো আমি মানবো না, আমি মারবো না। এদিক দিয়ে হচ্ছে শান্তা তখন কান্নাকাটি করতেছে, মানে কী হইতেছে আমরা কিছুই বুঝতেছি না। তবে আস্তে আস্তে পুরো বাড়ির মানুষ সবাই চলে আসছে। আমাদের পাড়ায় বা আমাদের গ্রামের যত মানুষ আছে মোটামুটি সবাই তখন দৌড়ে এখানে চলে আসছে। আমার কাকি তখনও মানে সম্পূর্ণ পুরুষের কণ্ঠে কথা বলতেছে, মানে নাকে বাজায় বাজায় একেবারে পুরুষের কণ্ঠে বলতেছে, তুই আমারে মাইরে ফেলবি, আমারে মাইরে ফেলার জন্য তুই আমারে চালান করছিস সেই মেয়েটারে মারার জন্য, মহিলাটারে মারার জন্য, তোর ভিতরে কোনো মায়া নাই, দয়া নাই। এবং আমার মায়ের অতীত জীবনে কিছু ঘটনা আছে, যেমন কারো ঘর থেকে ধরেন মানে কারো বাগান থেকে ফল টল চুরি করা থেকে শুরু করে, এবং এগুলো বলে দিতেছে, মানে কাকি পুরুষের কণ্ঠে বলতেছে, তুই অমুকের বাড়ি থেকে ফল চুরি করছিস এবং তুই এই মহিলার জামাইটারে মেরে ফেলছিস, এই জামাইয়ের তো কোনো দোষ ছিল না, তুই তো তোর রূপ দিয়া তোর চেহারা দিয়ে ওই জামাইরে পাগল করছিস, কইরা ওর জামাইয়ের সঙ্গে খারাপ কাজ করছিস, এরপর তোরে বিয়ে করা নাই কেন, যার কারণে তুই ওই ছেলেটারে কালো জাদু করে মারছিস, এখন তুই আমারও চালান করছিস মহিলাটারে মেরে ফেলার জন্য, আমি তো মারবো না। আমার মা তো অবাক হয়ে তাকায় আছে। এই ধরেন আপনার 20-25 মিনিট এরকম চিল্লাচিল্লি করে হঠাৎ কাকি জায়গার মধ্যে ঠাস করে মাটি থেকে পড়ে যায়, মানে মাটিতে পড়ে কাকি তখন অজ্ঞান হয়ে যায়। কাকি যখন অজ্ঞান হয়ে যায় তো কাকির ঝুঁকে মুখে তখন পানি দেওয়া হয়, পানি দেওয়ার পরে কাকি তখন উঠার পরে আমার কাকাতো বোন শান্তা তখন কাকিরে ধরে আছে। কাকি তখন বলতেছে, আমি এই ঘরে কেন, আমি এই ঘরে কেমনে আসলাম, আমি এই ঘরে আসছি কেমনে, আমার এই ঘরে কে আনছে। তো সবাই তখন বলতেছে, ওমা আপনি একটু আগে পুরুষের কণ্ঠে কথা বললেন, আপনি একেবারে পুরুষের কণ্ঠে কথা বলেন, আপনি এই হচ্ছে মানিকের মারে মারতে আসছেন, মনিরের মারে মারতে আসছেন, আপনি যে এখন দেখি সুন্দর কথা বলতেছেন। কাকি বলে, আমি জানি না তো কী হয়েছে। এই কথা বলার পরেই তখন হলো কি, কাকিরে শান্তা তখন ঘরে নিছে, এবং ঘরে নেওয়ার পরে আমার মা আর আমার বড় ভাইয়া তখন প্রচণ্ড রকমের ঝগড়া লেগে গেছে ঘরের মধ্যে। আমার মা বলতেছে, তুই আমারে কোন জায়গায় লয়ে গেলি, মানে বড় ভাইয়েরা বলতেছে কোন জায়গায় লয়ে গেলি, এই কোন অমানুষের কাছে লয়ে গেলি, ওই মহিলা কি কালো জাদু করছে, এই তো উল্টা হয়ে গেছে। তো রাত কেটে গেছে, রাত কেটে যাওয়ার পরে আম্মা লোকে যেহেতু ভাইয়া রাতের বেলায় ঝগড়া করছে, তো সকালবেলা ভাইয়া তখন আম্মা লোকে রাগ করে কই জানি চলে গেছে, মানে বাড়ি থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে আম্মা তখন আমি তখন প্রায় 8টা সাড়ে 8টার মতো বাজে শুয়ে আছি। আমার বলে, মানিক একটু উঠতো, তোর আম্মা এক জায়গায় নিয়ে যাবো। তাই আমি বললাম যে কই যাবো, আম্মা বলে গাজীরহাট। তো যখন বললো গাজীরহাট যাবে, আমি তখন চিন্তা করলাম যে গাজীরহাট তো আমার আম্মা কালো জাদু করার জন্য যায়, তা আমি যাবো না। আমার আম্মা বলে, তোরে যাইতে বলছি চল, মানে খুব রাগারাগি করে আমার নিয়ে আম্মা রওনা দিছে। তা আমরা হাইটে রওনা দিছি, ওই সময় রিক্সা পাই না, হাঁটতেছি। তা হাঁটতে হাঁটতে মা আমারে বলে, মা কিন্তু আবার জানতো যে আমি আমার কাকিরে ভালোবাসি বা গোপনে গোপনে কাকির সঙ্গে কথা বলি। মা তখন হাঁটতেছে আর আমারে বলতেছে, আচ্ছা মানিক, তুই কারে ভালোবাসিস, তোর কাকিরে ভালোবাসিস না আমারে ভালোবাসিস? আমি তখন বললাম যে তুমি আমার মা, আমি তো অবশ্যই তোমারে ভালোবাসি, কাকিরিকে ভালোবাসে নাকি? তাইলে আম্মা বলে, তুই গোপনে গোপনে আমাদের পরিবারের কথা তোর কাকির কাছে বলিস কেন? আমি কাকির কাছে কোনো কথা বলি না, এগুলো মিথ্যা কথা, আমি কাকির কাছে কোনো কথাই বলি না।
তাই আমার আম্মা বলে ঠিক আছে, তাহলে আমরা যে আজকে এক জায়গায় যাইতেছি এটা কিন্তু তোর কাকির কাছে বলবি না, শুধু তোর কাকি না কারো কাছে কিন্তু বলবি না, মনে থাকবে? আমি তো আচ্ছা ঠিক আছে, আমি কারো কাছে বলবো না, আমার কি বলার দরকার আছে নি। আম্মা তখন আমার নিয়ে মানে ওইখানে গেছে, মানে গাজীরহাটের মহিলার বাড়িতে গেছে। মহিলার বাড়িতে গিয়ে আম্মা ওই মহিলার গালাগালি শুরু করছে, মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করতেছে। আপনি কিসের কালো জাদু করছেন, কিসের কী করছেন, কালকে রাত্রে এমন এমন ঘটনা ঘটছে, এমন এমন ঘটনা ঘটছে। বলার পরে মহিলা তখন এই জায়গার ভিতরে চালান দিছে, মানে চালান দিছে বলতে আরেকটা মেয়ের উপরে এই জিনটারে হাজির করাইছে, মানে ওই ঘরের মধ্যেই জিনটারে হাজির করেছে। হাজির করানোর পরে মহিলা জিনটারে বলতেছে, মানে তার পাশে যে মেয়েটা আছে মেয়েটার উপরে জিন চালান করে মেয়েটারে বলতেছে যে আপনি এটা কী করলেন, আপনার আমি করতে বললাম কি, আপনি করলেন কি? এরপরে ওই মহিলাটাই তখন পুরুষের কণ্ঠে কথা বলতেছে, যার উপরে জিন চালান করা হয়েছে সে পুরুষের কণ্ঠে কথা বলতেছে, এবং পুরুষের কণ্ঠে বলতেছে, আমার চাচিরে বলতেছে যে মানে আমার মায়েরে বলতেছে যে এই বেয়াদব মহিলা তুই এখানে আবার আসলি কেন, তোর যে আমি কালকে রাত্রে এত ভয় দেখাইলাম তাও তোর ভয় লাগে না, তুই আসছিস কেন? তো কবিরাজ মহিলা তখন ধমক দিয়ে বলতেছে, আপনার তো ভয় দেখানোর দরকার নাই, আপনি যেই কাজে পাঠাইছি আপনি এই কাজ করবেন, আপনি এই কাজ না করে আপনি উল্টাপাল্টা করতেছেন কেন? আপনারে বলছি মহিলাটারে মেরে ফেলার জন্য, আপনি তারা না মাইরে আপনি তারা বাঁচাইতেছেন কেন? তো তখনই জিনটা বলতেছে যে এই মহিলাটা অনেক ভালো, সে নামাজি একজন মহিলা, নামাজ কালাম পড়া মহিলা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এত ভালো একটা মহিলা, আমি মহিলাটারে মারতে পারবো না। মহিলার কী অন্যায়, কী অপরাধ, কেন তারে মেরে ফেলবো? না না না, আমি তারে মারতে পারবো না, তারে মারা আমার পক্ষে সম্ভব নয়, এটা খুব ভালো একটা মহিলা, তুই খারাপ মহিলা, তুই কালো জাদু করিস, আমার আম্মারাও বলে, আবার ওই কবিরাজ মহিলারাও বলে। এরপরে এবং সে এটাও বলতেছে যে আমি থাকতে এই মহিলারা মারতে পারবি না, এই মহিলার কোনো ক্ষতি করতে পারবি না। এবং এগুলো বলা বলি করতে করতে একটা পর্যায়ে মানে উনি বলতেছে যে ঠিক আছে তাহলে তোরে মেরে ফেলবো, মানে জিনটারা বলতেছে তোরে মেরে ফেলবো, এবং জিনটা মহিলারা বলতেছে যে ঠিক আছে যদি পারিস তাহলে আমারে মেরে ফেল, আমারে মেরে ফেল, দেখি তুই আমারে কেমনে মারতে পারিস, তুই এখনও এত বড় কবিরাজ হস নাই যদি আমারে মেরে ফেলবি। এই ধমকাধমকি চিল্লাচিল্লির মাঝে একটা সময় এই মহিলাটার কাছ থেকে জিনটা চলে গেছে। জিনটা চলে যাওয়ার পরে কবিরাজ মহিলা তখন আমার আম্মারে বলতেছে আসলে তো একটু মানে খারাপ হয়ে গেছে, আমি আসলে একটা ভালো জিন চলে আসছে, আমি চালান দিয়া অন্য একটা খারাপ জিন আইনা দিব, আচ্ছা সমস্যা নাই, আপনি এখন যান। আমার আম্মা বলে আচ্ছা ঠিক আছে, তুই যেটা করবি তাড়াতাড়ি করবি। এরপরে হয়তো কি আম্মা তখন বাড়িতে চলে আসছে আমারে নিয়ে বাড়িতে আসার পরে এইবারই হয়তো কি মানে একটু পর পরে মানে 1 ঘন্টা 2 ঘন্টা পর পরে আমার কাকির উপরে ভালো জিনটা আসতো। এই ভালো জিনটা আসলেই পরে আমার কাকি দৌড়ে ঘর থেকে বেরোইতো, দৌড়ে ঘর থেকে বেরোয়ে আমার আম্মার মানে গলা চেপে ধরতো, আমার আম্মা সবার সামনে আমার গলা চেপে ধরতো, আম্মারে মেরে ফেলবে, মানে আম্মারে মানে মেরে ফেলতো। আমি আমার বড় ভাইয়া আব্বা মানে কাকিরে ধরতাম, কিন্তু কাকিরে ধরে রাখতে পারতাম না, মানে কাকির গায়ে এত শক্তি, উনি সবাইরে ধাক্কা দিয়া ফালাই দিয়া আম্মারে ফ্লোরের মধ্যে শোয়া মানে মাটিতে শোয়া আমার গলা চেপে ধরতো, আমাকে মেরে ফেলবে। এবং এরকম করতে করতে হঠাৎ করে কাকি আবারও অজ্ঞান হয়ে যেত। যখনই কাকি জ্ঞান হারায় ফেলতো তখন যে যদি জিজ্ঞেস করা হইতো মানে কাকি তখন বলতো কী হয়েছে, আমি কি করছি, আমি এখানে কেন, এগুলো বলতো। মানে ওই জিনটা আসার পরে যা যা হইতো কাকির কোনো কিছুই মনে থাকতো না। এবার আমার আম্মার অবস্থা হয়ে গেছে খারাপ, এটা বারবার এসে আমার আম্মারে ধরে, মানে আমার আম্মারে মেরে ফেলার জন্য ধরে, আবার কাকির মাধ্যমেই কিন্তু ধরে, এমনি কিন্তু আসে না, কাকির মাধ্যমেই ধরে। এবার আম্মা তখন আমার আব্বা আম্মা এবং আমার বড় ভাইয়া আমি সহ ওই কবিরাজ মহিলার কাছে আবার হয়ে গেছি। আমি এবার কবিরাজ মহিলার যে বলতেছে আপনি এটা কী করলেন, কীভাবে করলেন এটা, আপনি এটা কী করলেন, এখন তো আমার থাকাই দায় হয়ে গেছে, কিছুক্ষণ পর পর এসে আমার গলা চেপে ধরে আমাকে মেরে ফেলে, এটা আপনি কী করছেন, এটা আপনি ভালো করেন নাই, আপনি কাজটা ভালো করেন নাই, আপনি এটা তাড়াতাড়ি ঠিক করেন। তো কবিরাজ মহিলা বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি আপনার বাড়িতে আগামী শুক্রবারে যাব। ওই দিন ছিল বুধবার। আমার আম্মা বলতেছে না 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 আপনি শুক্রবারে গেলে হবে না, আপনি কালকেই চলেন। তো মহিলা বলে আচ্ছা ঠিক আছে আমি কালকে দুপুরে যাব। এই কালকে দুপুরে যাবে বলে আমার মা আর ভয়ে আসতেছে না, মানে বাড়িতে আসে না, আমাদেরকে বলতেছে তোরা চলে যা, আমি মহিলার সঙ্গে থাকবো রাতের বেলায়, কারণ বাড়িতে গেলে হয়তো আমার আবার মেরে ফেলবে, এই ঘটনা। এরপরে হলো কি মহিলার বাড়িতে তো থাকা যাবে না, যেহেতু মহিলা কবিরাজ তার বাড়িতে তো সে রাখবে না। পরে আমার আব্বা বলে পাগলামি করো না, তাই তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও। আমাদের নানু বাড়ি আমাদের পার্শ্ববর্তী গ্রামেই ছিল। তো পার্শ্ববর্তী গ্রামে থাকার পরে তখন তো ধরেন আমরা রাতের বেলায় আমি আমার বড় ভাইয়া আর আমার আব্বা চলে আসছি, আমার মারে নানুর বাড়িতে রেখে আসছি। ঘরে এসে শুয়েছি আনুমানিক রাত তখন ধরেন আপনার 3টে কি 3:30টার মতো বাজে, 3টে কি 3:30টার মতো বাজে। এই সময় আমার নানু বাড়ি থেকে আমার এক মামা এই দৌড়ে আমাদের বাড়িতে আসছে, আইসা আমার আব্বারে ডাকতেছে দুলাভাই তাড়াতাড়ি বেরোন। তো আমার আব্বা তখন বেরিয়েছে, বেরোবার পরে বলে কী হয়েছে, বলে আপনার ছোটো ভাইয়ের বউয়ে আমার বোনের মেরে ফেলতেছে, তাড়াতাড়ি চলেন।
এই চিল্লাচিল্লির মাঝে তখন শান্তা দরজা খুলছে, চাচিও দরজা খুলছে। তা আমি বললাম, কি চাচি আমার মায়েরা মেরে ফেলে? চাচি যে ঘরের মধ্যে, চাচি তখনও ঘরে, আমার চাচা তো বোনও ঘরে। তো এই লোকটা বলতেছে, ও মা এই কি, এই মাত্র দেখলাম আমার বোনেরে মারতেছে এই মহিলা, এখন দেখি যে ঘরের ভিতরে, এটা কেমনে সম্ভব? তা আমরা তো বুঝে গেছি। আমার আব্বা তখন বলতেছে, আমার কাকি বলতেছে, কি হয়েছে, আমরা কাকির সঙ্গে কথা বলি না। পরে আব্বা আমি বড় ভাইয়ে দৌড়াতে শুরু করলাম নানুর বাড়িতে, যেহেতু পার্শ্ববর্তী গ্রামে। নানুর বাড়িতে গেছে, যাই দেখি যে আমার মারে পাওয়া যায় না। সবাই মিলে মারে খোঁজাখুঁজি করতেছে, মারে পাওয়া যায় না। এবং আমার নানুর বাড়ির গ্রামের মোটামুটি সবাই সজাগ হয়ে গেছে। শেষ রাতের দিকে তো ধরেন 2টা-3টা বাজে, সবাই তখন টর্চ লাইট নিয়ে বেরোয়েছে আম্মারে খোঁজার জন্য। তো আম্মারে আর কোথাও খুঁজে পাওয়া যাইতেছে না, মানে আম্মারে আর পাওয়াই যাইতেছে না। এবার মানে আমরা নানির মুখে শুনলাম আর কি, যে আমার কাকি নাকি এসে আমার আম্মারে ডাকছে। তা আম্মারে ডাকার পরে মানে 2টা ডাক দিছে, দেওয়ার পরে আমার নানু নাকি দরজা খুলে দিচ্ছে। আমার নানু তো এসব বিষয়ে জানতো না ভাই, এরকম। নানু দরজা খুলে দিছেই পরে ওইটা বলে ঠাস করে আমার কাকি বলে ঘরে ঢুকছে, ঢুকে বলে আমার আম্মারে এরকম কাপড়ে ধুইরা বলে টান দিয়ে বেরিয়ে আমার আম্মারে বের করে নিয়ে আসছে। তো কাকি তো ওইখানে যায়ও না, কাকি তো আমার কাকির ঘরেই ঘুমাইতে আছে। তো এবার এর ভিতরে আমার আব্বা বলতেছে যে আপনার মেয়ে বেশি চালাকি করছে, এই জন্য আপনার মেয়ের এরকম অবস্থা হয়েছে। এবার প্রায় ভোর হয়ে গেছে, মানে সকাল হয়ে গেছে, আমারে আর খুঁজে পাওয়া যায় না, কই গেছে না গেছে আর কোথাও পাওয়া যায় না। এরপরে ওই কবিরাজ মহিলারা আবারও ডাকা হয়েছে গাজীরহাট থেকে। মহিলা তখন আসছে, তখন প্রায় 7:30 কি 8টার মতো বেজে গেছে। মহিলা আসার পরে বলতেছে, ওরে কি খুঁজছেন? বলে, হ্যাঁ খুঁজছি, কোনো জায়গা বাদ রাখি নাই, এমন কোনো জায়গা নাই, সব জায়গায় ওরে খুঁজছি, কোথাও পাই নাই। তো মহিলা বলতেছে, আপনাদের বাড়ির পিছনে তুফার মধ্যে একটা তুলা গাছ আছে, অনেক বড় তুলা গাছ, এই তুলা গাছের উপরে আছে, চলেন। এটা বলার পরেই এই মহিলা সবাইকে নিয়ে আমার নানু বাড়ির আরও যারা ছিল, আমার আব্বা, আমি, বড় ভাইয়া, সবাইকে নিয়ে এই তুলা গাছের নিচে গেছে। তুলা গাছের নিচে যাওয়ার পর দেখতেছি কি, তুলা গাছের একদম মাথার মধ্যে আমার আম্মা বসে আছে, একদম মাথার উপরে। তা সবাই তখন তাকায় আছে, আয় হায়, এই তুলা গাছের মধ্যে উঠলো কেমনে? এটা তো কোনোভাবেই সম্ভব না। এরকম এত বড় বড় কাঁটা, আপনারা তো জানেন যে তুলা গাছের মধ্যে, শিমুল তুলা গাছে কী পরিমাণের কাঁটা, এত বড় বড় কাঁটা, তাহলে মা ওইখানে কেমনে উঠলো? এটা তো সম্ভবই না। মা ওইখানে উঠা বৈশা আছে, বৈশা বলতেছে, কবিরাজ মহিলারা বলতেছে যে তুই এখান থেকে চলে যা। সেম মানে একটা পুরুষের কণ্ঠে বলতেছে, তুই এখান থেকে চলে যা, এইখান থেকে তুই চলে যা, তোর সাথে আমার কোনো ঝামেলা নাই। এই মহিলা একটা খারাপ মহিলা, এই মহিলাটারে মেরে ফেলবো, এই মহিলাটারে বাঁচায় রাখবো না, এই খুব খারাপ একটা মহিলা। তো কবিরাজ মহিলা বলতেছে, দেখ তুই এটা করিস না, আমি তোরা কালকে ছেড়ে দিয়েছি, কিন্তু আজকে কিন্তু আমি তোরা ছাড়বো না, আজকে কিন্তু আমি তোরা মেরে ফেলবো। তুই ভালো, তোরা তো ভালো থাকার আমার দরকার নাই, তুই নাই ভাই না, কোনোভাবে নামে না। পরে কবিরাজ মহিলা বলতেছে যে আপনারা কেউ গাছে ওঠার চেষ্টা করেন। তো এইটার মধ্যে এত বড় বড় কাঁটা কে উঠবে? সবাই বলতেছে যে না, এরকম তুলা গাছে ওঠা সম্ভব না, আমরা এই গাছে উঠতে পারবো না, এবং এই তুলা গাছে ওঠা সম্ভব না। মহিলা তখন বলতেছে, আপনারা কেউ উঠবেন না? বলে, না, আমরা উঠা সম্ভব না। তারপর বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে এই গাছের নিচে কেউ থাকেন না, কেউ থাকলেই মারা যাবেন, গাছের নিচে কেউ থাকেন না, সবাই চলে আসেন। তো সবাই রে নিয়ে তখন আমার নানুর উঠানের মধ্যে এই মহিলা আবারও বিছনার মধ্যে বসছে, বৈশা সে দোয়া পড়তে শুরু করছে, তন্ত্রমন্ত্র পড়ে দোয়া পড়তে শুরু করছে। আল্লাহর কি হুকুম, দোয়া পড়তে পড়তে একটা সময় দেখলাম কি আমার মা হাইটে আসতেছে, মানে ওই রাস্তার দিকে থেকে হাইটে আসতেছে। মানে কিভাবে সেই তুলা গাছে উঠলো, কিভাবে গাছ থেকে নামলো, তার হাতের মধ্যে কোনো কাটার দাগও নাই, কোনো কিছু নেই, এবং তারে কে নামাইলো? ওইখানে তো কেউ ছিল না। সে তারপরে চলে আসছে, আসার পরে এই মহিলার সামনে তখন বসছে। বসার পরে মহিলা বলে, তোরা তো বাঁচায় রাখার চেষ্টা করছিলাম, এবং বাঁচায় রাখতে আমি অনেক চাইছিলাম, কিন্তু তোরা তো বাঁচায় রাখা সম্ভব না, তুই যা শুরু করছিস, এরপর তো তোরা আমি বাঁচা দেবো না, তোরা মেরে ফেলবো। তো এই জিনটা তখন বলতেছিল আর কি, যে আমারে মারিস না, আমি একটা ভালো, আমারে ছেড়ে দিয়ে আমি চলে যাব। তো না, ওই মহিলা কি করছে, কেমনে আপনার একটা মুরগি আনছিল, একটা মুরগি, না মুরগিটারে এরকম এক কূপ দিয়ে মুরগির কল্লাটা ফালাই দিছে, এবং ফালাই দেওয়ার পরেই সাথে আমার মা জ্ঞান হারাই ফেলছে। এবং এরপরে আরও কিছু ঘটনা করছে মহিলা ওই জায়গায়, এগুলো বলার মতো না বা বলা যাবেও না। এবার আম্মার চোখে মুখে পানি দিচ্ছে, আম্মা তখন উঠছে, মানে আম্মা তখন ভালো। ওইটা বলতেছে, আমার শরীরটা এরকম ব্যথা করতেছে কেন? আমি তো শরীরটা নাড়াইতে পারতেছি না, আমার শরীরটা কেন এত ব্যথা, আমার ঘাড়ে কেন এত ব্যথা, আমার ঘাড়ে কী হয়েছে? তো সবাই তখন বলতেছে, না ঘাড়ে কিছু হয়নি, আপনি তো ঠিকই আছেন। আমার আম্মা বলে, না, আমার ঘাড়ে অনেক ব্যথা করতেছে, আমার ঘাড় কেন এত ব্যথা করতেছে, আমার ঘাড়ে এত ব্যথা কেন? কিন্তু আমার নানু টানু সবাই বলতেছে, না তোর কিছু হয় না, তুই ঘরে চল। এবার ঘরে গেছে, যাওয়ার পরে কবিরাজ মহিলা বলতেছে, আমি চলে যাই, এবং উনি যদি সুস্থ হয় তাহলে আবার আমার কাছে নিয়ে আসেন, আমি চলে যাই। এ কথা বলে কবিরাজ মহিলা চলে গেছে। এবার এদিক দিয়ে তখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এগুলো করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, রাতের বেলা আমরা সবাই নানু বাড়িতে ছিলাম, রাতের বেলা আর কোনো ঘটনা ঘটে নাই।
পরের দিন সকালবেলা আমার আম্মারে নিয়ে ওই কবিরাজের বাড়িতে আবার গেছি। যাওয়ার পরে ওই কবিরাজ মহিলা বলতেছে যে দেখেন, আমার জীবনে এরকম ঘটনা ঘটে না, আমি তো অনেক বান মারছি, অনেক কালো জাদু করছি, তো এত বান মারছি, এত কালো জাদু করছি, বাট এই মহিলাটার সঙ্গে কেন এরকম হলো বা আপনার জালের সঙ্গে কেন এরকম হলো এটা আমি বুঝতে পারলাম না। তবে যেহেতু ঘটনাটা এরকমও হয়েছে এবং আমি একটা জিনকে মানে বন্দিও করেছি, তো সে জায়গায় আসলে দেখেন আমি এই কাজটা করতে পারবো না, আপনি অন্য কোনো কবিরাজ দিয়ে আপনার কাজটা করান। আমি আর এই মহিলাটার কালো জাদু করতে পারবো না, যেহেতু এত কিছু হয়ে গেছে, এই মহিলাটারা মারলে আমার নিজের অনেক ক্ষতি হবে, মহিলাটারা মারতে পারবো না, এটা লোকে লোকে জানাজানি হয়ে গেছে, আপনাদের গ্রামেরও অনেকে বিষয়টা জানছে, আপনি আমার কাছে আসছেন, আমি কালো জাদু করছি, এখন মহিলাটা মারা গেলে আমি আইনিভাবে একটা ঝামেলায় পড়ে যাবো, আমি এটা করতে পারবো না। তো আমার আম্মা বলে টাকা পয়সার কোনো সমস্যা না, আপনি যা চান তাই দিব, আপনি এটা করেন। মহিলা বলে না না না, আমি এটা করবো না, এটা করলে আমি বিপদে পড়বো, এটা আপনাদের গ্রামের সবাই জেনে গেছে, এখন এই মহিলা যদি আপনার ননদ যদি মারা যায়, আপনার জাল যদি মারা যায়, তাহলে সবাই আমারে ধরবে, আমি এটা করতে পারবো না। আমার আব্বা আম্মা তখন আমার আব্বা চলে আসতেছে আমার মায়ের নিয়ে, বড় ভাই আমরা সবাই আসতেছি আর মারে বুঝাইতেছে আচ্ছা যা হবার তো হয়ে গেছে, এখন আর তুমি এসব নিয়ে কথা বলো না, এখন তো সব কিছু ঠিক আছে, আমি বাড়ির দিকে চলে আসো। মারে এটা বুঝিয়ে শুনে তখন বাড়িতে আনতেছি। না, মায়ের কথা হচ্ছে যে না কেন এটা হবে, তারা মেরে ফেলে লাগবে, তারা মারতে হবে। তো বাড়িতে আসার পরে মোটামুটি আমার আম্মা কিছুটা শান্ত হয়ে গেছে। তো শান্ত হয়ে গেছে, আবার কাকি যে কাহিনীগুলো করছে এগুলো কাকির কিছুই মনে নেই। কাকি আবার ওনার মতো করে নামাজ কালাম পড়তেছে, জমি থেকে ধান আসতেছে, ধানের কাজ করতেছে, এবং গম আসতেছে, গমের কাজ করতেছে, মানে কাকি তখন স্বাভাবিকভাবে তার মতো করেই আছে। আমার কাকি এসব নিয়ে কোনো টেনশন নেই, আমার মা এত ক্ষতি করছে, এই করছে সেই করছে, মায়েরও যে কাকি ক্ষতি করবে এরকম কোনো প্ল্যানিং কিন্তু কাকির নাই। সে স্বাভাবিক মানুষের মতোই কাজকাম করতেছে, চলতেছে, ফিরতেছে, খাইতেছে, এমনভাবে সময়গুলো যাচ্ছে। এরকম করতে করতে প্রায় মাস 6 কেটে গেছে। মাস 6 কেটে যাওয়ার পরে হঠাৎ করে আমার মা এবার নতুন রূপ নিছে। নতুন রূপকে আমার যে বড় ভাই আছে মনির ভাইয়ার আমার ভাইয়া তখন মানে আমার মা তখন শান্তারে বিয়ে করাবে। তা আমার আব্বারে বলতেছে যে এমন এমন ঘটনা, আপনি যান না, গিয়ে আপনার ভাইয়ের বউরে বলেন তার যে মেয়ে আছে শান্তারে আমি মনিরের কাছে বিয়ে দেবো, মানে আমার বড় ভাইয়ের কাছে। তো আমার আব্বা বলে না না আমি যাইতে পারবো না, এমন এমন ঘটনা। তো একদিন আম্মা করলো কি, মুরগি জবাই দিছে। মুরগি জবাই দিয়ে আমার চাচাতো বোনরে আর আমার চাচিরে আমার আম্মা দাওয়াত দিছে আমাদের ঘরে। দাওয়াত দেওয়ার পরে ওরা তখন আসছে রাতের বেলায় খাবার খাইতে আসছে, আসার পরে আমার মা খাবার দিছে। তা আমার চাচি কিন্তু বিসমিল্লা বলে খাইতেছে, আমার চাচাতো বোনও মানে শান্তাও খাইতেছে। আমি মনে মনে চিন্তা করতেছি হাইরে খাবার দিয়ে খাইতেছে, না জানি আমার খাবারের সঙ্গে কী মিশিয়ে দিছে। তো কোনো কিছু মিশাই নেয়, ওরা খাইছে ভালো করে। খাওয়ার পরে আমার আম্মা আমার চাচিরে ধরে বলতেছে বোন রে, আমি তো এই বাড়িতে আসার পর থেকে তোর উপরে অত্যাচার করি, অবিচার করি, অনেকেই বলাবলি করে আমি নাকি তোর স্বামীরে মেরে ফেলছি। আসলে এটা মিথ্যা কথা, আমি তোর স্বামীরে মারি নাই, তোর স্বামীর হয়াত নাই, তোর স্বামী মারা গেছে, রক্তভূমি হয়ে মারা গেছে, আমি কিছু করি নাই। এখন আমি তোর উপরে অনেক অন্যায় করছি, অপরাধ করছি, জুলুম করছি, তুই আমার মাফ করে দিস রে বোন, আমি তোর উপরে আর কোনো অভিযোগ নাই। আমার চাচি তখন বলতেছে না না আপনি আমার বড়, আপনি আমার কাছে মাপ চাইতেছেন কেন, আপনি তো বয়স আমার বড়, আপনি এই বাড়িতে আগে আসছেন, আমি পরে আসছি, আপনার তো ক্ষমতা বেশি এবং আমার তো তেমন কিছুই নেই, তো ঠিক আছে আমার আপনার উপরে কোনো রাগ নাই, অভিমান নাই, আপনি আমার হাতে ধরে না, এতে আমি আরও ছোটো হয়ে যাবো আল্লাহর দরবারে আমি ছোটো হয়ে যাব। আমার আম্মা বলে হাত তো আমি তোর এমনি এমনি ধরি নাই, তোর কাছে আজকে আমি একটা জিনিস চাইবো, তুই আমার খালি হাতে ফিরাইস না। চাচি তখন বলতেছে আপনি আমার কাছে কি চাইবেন, যা আমার কাছে আছে আপনার দেওয়ার মতো, যদি আমার দেওয়ার মতো থাকে আমি আপনার অবশ্যই দিব, আমি আপনারা খালি হাতে ফিরাবো না, বলেন কি। আমার মা তখন বলতেছে আমি শান্তারে চাই, এমনি বলতেছে শান্তারে চাই। তো আমার মা তখন বলে শান্তারে চান মানে শান্তা তো আপনাদের ঘরেই সারাদিন থাকে, কেমনে চান। আমার আম্মা বলে না এইভাবে চাই না, আমি তারে বউ বানায় ঘরে আনতে চাই, আমার ছেলে বড় ছেলে মনিরে বিয়ে করাতে চাই। কাকি তখন বলতেছে যে দেখেন আসলে আমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আমার একটু সময় দেন, আমি জানাবো। আমার আম্মা বলে না রে বোন তুই এখনই কথা দিয়ে ফেল, জানাজানি করতে গেলে জিনিসটা আরও খারাপের দিকে চলে যাবে এবং পরে আর হবে না। আমি যেহেতু তোর উপর অন্যায় করছি, আমি তোর মেয়েটারে আমার ঘরের বউ বানাইয়া, আমার ছেলের বউ বানাইয়া এরপরে ধর আমি মনে শান্তি পাবো। যদি আমার ছেলেটারে তোর মেয়েটারে বিয়ে করাতে পারি তাহলে আমি বুঝবো যে তুই আমারে ক্ষমা করছিস, নাইলে আমি আল্লাহর কাছেও ক্ষমা পাবো না। চাচি তখন বারবারই মারে বলতেছে যে এরকম একটা সিদ্ধান্ত এটা তো হঠাৎ করে নেওয়া যাবে না, তো ওর তো নানার বাড়ির মানুষ আছে, আমার বাপের বাড়ির মানুষ আছে, তাদের সঙ্গে আলাপ আলোচনা করি, তাদেরকে জানাই, এবং যেহেতু শান্তার পড়াশোনার খরচ সব কিছু আমার ভাইরা দিতেছে, আমার ভাইদের মাধ্যমে চলতেছে, আমার খরচ বড় সবই আমার ভাইরা দেয়, তা আমি যেহেতু মেয়ে বিয়ে দেবো আমার ভাইদেরকে জিজ্ঞেস করা লাগবে। আমার আম্মা বলতেছে না জিজ্ঞেস করা লাগবে না, কারণ এটা জানাজানি হলে আর হবে না। তো কাকি অনেক কষ্টে বুঝায় শোনায় চলে গেছে।
তা আমি রাতের মধ্যে ঘুমায় ঘুমায় বলতেছি সকালবেলা যেমনি হোক গোপনে গোপনে কাকিরে যায় কমু, যাতে কোনোভাবে আমার বড় ভাইয়ের কাছে শান্তারে বিয়ে না দেয়। এটা একটু অন্যরকম প্ল্যানিং হতে পারে। পরে আমি গিয়ে সকালবেলা ভোরে, একদম ভোরে আমার আম্মা ঘুম থেকে উঠার আগে যা কাকির ঘরে গেছি, যা কাকিরে বলে, কাকি এই কাজ কিন্তু ভুলেও করেন না, শান্তারে কিন্তু মনির ভাইয়ের কাছে বিয়ে দেন না, মনির ভাই কিন্তু ভালো মানুষ না, মনির ভাই কিন্তু নেশা টেশা করে অনেক খারাপ, আর আমার আম্মা পরিকল্পনা করে শান্তারে বিয়ে করাইতেছে, আপনার ক্ষতি করব। আমার কাকি তখন আমার দিকে তাকিয়ে বলে, হাই রে, তোর কথা শুনে মনে হয় তুই আমার পেটের ছেলে, যদি সত্যি তোর মা বলতো তোর সঙ্গে বিয়ে দিব, তাহলে আমি সাথে সাথে ওখানে রাজি হয়ে যাইতাম, আমি সাথে সাথে তো রাজি হয়ে যাইতাম, কিন্তু তোর বড় ভাইয়ের কথা বলাতে আমি একটু সময় নিছি। আমি তখন কাকির ওই কথাটা শুনে না আমারও জানি কেমন লাগে গেছে। আমি কাকিরে বললাম, কাকি আপনি কিন্তু ভুলও এই প্রস্তাবে রাজি হয়েন না, আপনি কিন্তু ভুলও শান্তারে এই মনিবের কাছে বিয়ে দেন না, এই কথাবার্তা বইলা দেন। আমি তখন ঘরে চলে গেছি। এবার আমার আম্মা তো ধরতেছে বারবার আমার কাকিরে। আমার কাকি তখন বলতেছে যে না, এক ঘরের ভিতরে, এক বাড়ির ভিতরে আমার ভাইয়েরা রাজি নেই, আমার ভাইয়েরা রাজি হচ্ছে না কোনোভাবে, আমার ভাইয়েরা যেহেতু রাজি না আমি এখানে বিয়ে দিব না। আমার আম্মা তখন চিল্লাইতেছে, চেঁচামেচি করতেছে, কান্নাকাটি করতেছে, না যেমনি হোক দেন, আমার একটা ইচ্ছা, আমার একটা স্বপ্ন, আমি মরার আগে আপনার মেয়েটার আমার ঘরে বউ বানিয়ে যাবো, আমার ছেলের বউ বানাবো। মানে আমার আম্মা খুব ইমোশনালি আমার কাকিরে বলতেছে। কাকি তখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে দেখি জানাবো, মানে এগুলোই বলতেছে, মানে সিরিয়াসলি কোনো বিষয়ে কাকি কথা বলে না। যাই হোক, এরকম করে আপনার দিন রাতগুলো কাটতেছে, কাটতে কাটতে একটা পর্যায়ে আমার বড় ভাই তখন খেপে গেছে। খেপে গিয়ে বলতেছে কেন দিবে না, ওনার মেয়েরে কেন দিবে না, কী কারণে দিবে না, মেয়ে এমন কি লাকসাহেব হয়ে গেছে, আমাদের কাছে বিয়ে দিলে কী হবে, আমার কাছে বিয়ে দিলে কী হবে। তো এই করতে করতে একদিন হলো কি, আপনার আমি তখন মাঠে খেলতেছি, মানে মাঠের দিকে খেলতেছি, তো কাকি জানি সকালবেলা ওনার মুরগির অসুস্থ, মানে হাঁস মুরগি মনে হয় অসুখ, উনি ডাক্তারের কাছে যাবে। তা আমি তখন মাঠে খেলতেছি, সকাল তখন কয়টা হবে, আনুমানিক 10টা বা 9টা বাজে এরকম। তা কাকি আমারে বলতেছে যে মনির রে, মানিক রে, তুই কই যাবি এখন, আমি বলে কাকি আমি খেলতেছি। বলে খেলে একটু বাড়িতে যা, শান্তা বাড়িতে একা, শান্তা বাড়িতে একা, খেলে একটু বাড়িতে যা, কাকি একটু ওই ওষুধ আনার জন্য ডাক্তারের কাছে যাইতেছে। তাই বললাম আচ্ছা ঠিক আছে আপনি জান, আমি যাবো। ওই যে কাকি আমার বলছে বাড়ি যেতে, ওইটা আর আমার মনে নেই। ওই খেলার ফাঁকে ওকে আমি ভুলে গেছি। প্রায় ঘন্টা 2 পরে কাকি তখন আসছে, আইসা দেখে আমি তখনও মাঠে খেলি। কাকি তখন আমার বলে, কিরে মানিক তুই বাড়িতে যাস নাই, আমি না তোরে বলছি একটু বাড়িতে যাইতি, শান্তা ঘরে একা, তুই কাকির কথা শোনোস নাই। আমি বললাম যে না কাকি, আমার তো ভুলে গেছিলাম, কাকি আমার ভুলে গেছে। তাই কাকি আর কথা বাড়ে না, কাকি বাড়ির দিকে চলে গেছে। বাড়ির দিকে চলে যাওয়ার কিছুক্ষণ পরে কাকি চিৎকার করতে করতে বাড়ির দিক থেকে আইতাছে। আইসা আমরা তো এখানে প্রায় 10 জনের মতো খেলাধুলা করতেছি, 10-12 জনের মতো হবো। কাকি এসে বলতেছে, আরে মানিক রে, তাড়াতাড়ি আমার মেয়েরে তো পাওয়া যায় না, আমার মেয়েরে তো পাওয়া যায় না। তখন আমরা সবাই ফুটবল খেলতেছি, সবাই আমরা এক বয়সে বলা পাইনি, তো আমরা খেলা বন্ধ করে দৌড়ে আসছি। আসার পরে বললাম কী হয়েছে, বলে শান্তারে পাইতেছে না, শান্তা তো ঘরেই ছিল, এখন যে শান্তারে পাই না। কাকি যখন এটা বলছে আমি পুরোপুরিভাবে শিওর যে আমার মা নিয়ে, মানে আমার বড় ভাইয়া বা আমার মা কিছু একটা করছে, এরকম একটা প্ল্যানিং। আমি কাকি ওইখানে কান্নাকাটি করতেছে, আমি দৌড়ে আসছি বাড়িতে, আমাদের ঘরে খুঁজতেছি ঘরের ভিতরে কোথাও ওরে লুকিয়ে রাখছে কিনা। তা আমার ছোটো বোন কিন্তু আবার আমার লোকে ভালো, আমি ছোটো বোনরে কই যে এমন শান্তারি কি ঘরে লুকিয়ে রাখছে। আমার ছোটো বোন তখন বলতেছে, ভাইয়া বইলো না কারো কাছে, আমার আম্মা শান্তা আফারে এরকম এরকম হাত পা বাইন্দা আমার ভাইয়ের কাছে দিয়ে দিছে, ভাইয়া নিয়ে গেছে গাড়ি দিয়ে ভাইয়া নিয়ে গেছে। তো এটা কিন্তু তুমি কারো কাছে বললে না, বললে কিন্তু আম্মা আমার মারবো। আমার বোনে এটা আমার বলতেছে, আমার ছোটো বোনে। আমি কিন্তু বলি না। পরে আমি বাড়িতে আসছি, আসার পরে আমার কাকি তখনও কান্না করতেছে, আমি কাকিরে বলতেও ভয় পাইতেছে, কাকি যদি বলার সঙ্গে সঙ্গে এখন বাড়িতে যায় বইলাতে, তাহলে তো আমার আম্মা আমার বোনের ছোটো বোনেরা মারবে। তা আমি কাকির কাছে আর কোনো কিছু বলি না। কাকি জায়গার ভিতরে কান্নাকাটি করতেছে। তখন আস্তে আস্তে আমাদের পুরো বাড়ির মানুষ তখন একসাথ হয়ে গেছে, আশেপাশে বাড়ির মানুষ সবাই এক হয়ে গেছে। কাকিদের সবাই এসে বুঝাইতেছে যে কান্নাকাটি করিস না, থানায় যা, জিডি কর। এরপরে এলাকার চেয়ারম্যান বা অন্য লোকজন সবাই তখন মোটামুটি আসছে। আসার পরে কাকি সবারই বলতেছে এমন এমন ঘটনা, আমার মেয়েরে পাওয়া যাইতেছে না, আমার মেয়েরে খুঁজে এনে দেন, আমার মেয়েরে খুঁজে এনে দেন। চেয়ারম্যানটা বলতেছে, চেয়ারম্যান বলে আচ্ছা ঠিক আছে আমরা লোক পাঠাইতে আসি, আমরা থানাতেও খোঁজখবর লাগাইতে আসি, আমরা দেখি কীভাবে কী হয়েছে। আবার আমার কাকির ঘরটা ছিল রাস্তার সাথেই, মানে মেন রোডের পাশে কাকির ঘরের পরে আমাদের ঘরটা। যার জন্য আমার ছোটো বোন বললো যে মানে বড় ভাইয়া আর মা নাকি ঘরে ঢুকে ওর হাত পা ভাইদা সাথে সাথে রাস্তা দিয়ে গাড়ি দিয়ে নিয়ে গেছে এখন কই লয়ে গেছে, আমি তো মনে খুঁজতেছি, দেখতে সুন্দর হয়ে গেছে। আমি কিন্তু আর কারো কাছে বলতেছি না যে আমার মাই নিয়ে গেছে বা আমার এই ভাই নিয়ে গেছে, তো বইলেও লাভ নাই, বললো তো কেউ আর বিশ্বাস করবে না, কাকি বিশ্বাস করবে কিন্তু অন্যরা তো আর এটা বিশ্বাস করবে না কেউ। আর এদিক দিয়ে হলো কি ভাই, আমার মাও কান্না করতেছে, মাও সবার কাছে যে কান্নাকাটি করতেছে, এবং মা বলতেছে উল্টা আমার কাকিরে বলতেছে, তুই একটা খারাপ, তুই বাইরে যাবি, বাজারে যাবি, তা মেয়েটারা আমাদের ঘরে দিয়ে গেলে তো পারতি।
আমাদের ঘরে দিয়ে গেলি না কেন? রাস্তার লোকের ঘর, মেয়েটা কই চলে গেছে, কে নিয়ে গেছে? এবং মা এরকম করে বলতেছে, আমার মা যে অভিনয় করতেছে, আমি মার দিকে তাকায় আছি। আয় হায়, মা নিজেই লুকাইলো আমার ভাই সহ, আর এখন বলতেছে যে পাবে না। কাকির কাছেও বলতে আমি ভয় পাই, কারণ কাকির কাছে বললে কাকি যেটা পুলিশকে জানাই দিবে, পুলিশ আরও যায় ঝামেলা করবে। ভাই বিশ্বাস করেন, হয়তো আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, তখন আমার বয়স অনেক কম। এত কম বয়সে মাথার ভিতরে এমন এক বুদ্ধি আনছি আমি, যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আর মাথার মধ্যে কেমন বুদ্ধি আছে, তখন আমার ছোটো বোনটা মাদ্রাসায় পড়াশোনা করতো, আমাদের এটা মাদ্রাসা আছে, মাদ্রাসায় পড়তো। তো মাদ্রাসায় ছোটো বোনটা পড়তো, আমাদের মানে আমার এক বন্ধু আছে, ওর নাম হচ্ছে ইয়াসিন। ইয়াসিনের হচ্ছে আপনার বাড়ি ছিল আলাদা একটা বাড়িতে, মানে আমাদের বাড়ি থেকে মোটামুটি দূরে। তো ইয়াসিনের আবার বাড়িতে ইয়াসিনের খালা আছে, মানে ওর মা হচ্ছে অসুস্থ হসপিটালে, তো ওর বাবাও হসপিটালে ওর মায়ের সঙ্গে, তো ওর শুধু খালা আর ও আছে বাড়িতে। ও বাড়িটা অনেক বড়। তো এবার আমি করলাম কি, মানে আমার মাথায় হঠাৎ করে আইডিয়া আসছে যে শান্তারে তো আর খুঁজে পাওয়া যায় না, আর শান্তারে তো খুঁজে বের করা লাগবে, শান্তারে কই পাবো। পরে ইয়াসিন ওই সময় মোবাইল চালাইতো, ও যদিও আমার মতোই ছিল, কিন্তু ওর মোবাইল চালাইতো, ওর পারিবারিক অবস্থা ভালো ছিল। তো আমি একদিন করলাম কি, আমি প্ল্যানিং করছি কীরকম, যে আপনি শুনলে হয়তো বলবেন যে ভাই এটা কেমনে পারলেন আপনি। আমি প্ল্যানিং করছি আমার বোনের আমি কিডন্যাপ করব। আমার ছোটো বোনের কিডন্যাপ করে আমার মায়ের কাছে তখন মোবাইল আছে, আমার মায়ের মোবাইল করে বলবো যে শান্তারে কি বলে, আমার শান্তারে বের করে দেওয়ার জন্য, যদি শান্তারে বের না করে তাহলে এই আমার বোনের মেরে ফেলবো, এরকম মানে অন্য একটা থার্ড পার্টি সাইজে আমি তখন ফোন দেবো ঘরে। এই চিন্তা করে প্রথমে ইয়াসিনের লোকে আলোচনা করলাম যে ইয়াসিন এমন ঘটনা। ইয়াসিন আমার বলে ঠিক আছে, সমস্যা নাই। পরে ইয়াসিনের খালারে জানালে ইয়াসিনের খালাও কিন্তু খুব ভালো ছিল, ওনারা বলার সঙ্গে সঙ্গে উনি রাজি হয়েছে। রাজি হওয়ার পরে এবার আমি রাতের বেলায় আমার বোনেরে বললাম যে বোন রে এমন ঘটনা। আমার বোন হচ্ছে মনিরে বললাম যে মনি শোন, এমন ঘটনা, তুই আজকে মাদ্রাসা থেকে আসার সময় এমন করে তুই ওই ইয়াসিনকে বাড়িতে যাবি, ইয়াসিনের খালা তোরে লুকিয়ে রাখবো, তুই এখানে লুকিয়ে থাকবি, এবং ভাইয়া তোরে যতক্ষণ না পর্যন্ত না বলবো, ইয়াসিন তোরে যতক্ষণ না পর্যন্ত না বলবে, তুই ততক্ষণ পর্যন্ত ওই বাড়িতে লুকিয়ে থাকবি। তো তখন আমার বলতেছে কেন? আমি বললাম এমন ঘটনা, তোর যদি না লুকিয়ে রাখি তাহলে কিন্তু এই মনির ভাইয়ের কাছ থেকে শান্তাকে বের করা যাবে না, আর আমরা যদি পুলিশকে জানাই তাহলে ঝামেলা হবে। আমার বোন তখন বলতেছে মা যদি পুলিশরে জানায়, আমি বলে দূরে জানাইলে জানাবে, আমি যা বলছি তুই তাই কর, এর বাইরে কথা বলিস না। আমার বোন তখন বলতেছে আচ্ছা ঠিক আছে আমি করবো। মানে আমার বোনও কিন্তু আবার আমার কথা শুনতো, আর আমার বোনও শান্তার অনেক পছন্দ করতো, একেবারে ছোটো মানুষ। তারপরেও সিনেমার গল্পের মতোই করলাম কি, আমার বোনের মাদ্রাসা থেকে আসার সময় একইভাবে আমার এই বোনেরে আমি তখন এই ঘরের ভিতরে লুকিয়ে ফেলছি। ওই সময় আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না, ওই বাটনের ফোনগুলো ছিল, তাও অ্যাভেলেবেল না। আমার মায়ের কাছে আছে বা আমাদের গ্রামে হাতে গোনা কয়েকজনের কাছে আছে। তো এবার করলাম কি, কোত্থেকে জানি ইয়াসিন একটা সিম কার্ড আনছে, ইয়াসিনের ওই সিম কার্ডটা মোবাইলে ঢুকে তখন মায়ের নাম্বারে ফোন দিছে। মানে ফোন দিছে ইয়াসিনই ফোন দিছে, মুখের মধ্যে এরকম গামছা পেঁচে ফোন দিয়া বলতেছে আপনার মেয়েরে লুকিয়ে রাখছি, আপনার মেয়েরে কিডন্যাপ করছি, যতক্ষণ না পর্যন্ত শান্তারে বাইর করে না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার মেয়েরে দিব না। সময় দিলাম, মানে ও নিয়ে গেছে বিকালবেলা 4টা বাজে, বলতেছে সময় দিলাম সকাল 6টা পর্যন্ত, হয় সকাল 6টার ভিতরে শান্তারে ফিরে আনবেন বাড়িতে, আর যদি শান্তারে ফিরে না আনেন তাহলে সকাল 6টার পরে আপনার মেয়ের লাশ পাবেন, কোন জায়গায় লাশ আছে সেটা আমি ফোন করে বলে দিব। এইটা বলিয়ে তখন আমার বন্ধু ইয়াসিন তখন লাইন কেটে দিছে। আইরে আমার তো তখন চিৎকার চেঁচামেচি কান্নাকাটি, মানে বেহাল অবস্থা। এই ঘটনার পরে আমি তখন করলাম কি যে মানে বাড়ির ঘটনা কী হয় সেটা তো জানতে হবে। পরে বাড়িতে গেছে, এদিক দিয়া ইয়াসিনের খালার কাছে আমার বোনের রেখে গেছে, মানে আমার বোন মনিরে রেখে গেছে। বাড়িতে যাওয়ার পরে দেখতেছে হাইরে আমার আম্মা চিল্লা চেঁচামেচি এটা সেটা। এর ভিতরে আমার মা তখন বলতেছে আমি থানায় যাব, পুলিশের কাছে যাব। আমার বড় ভাই তখন আম্মারে বলতেছে আরে আপনি থানায় গেলে তো আমিও ফাইসা যাব, থানায় গেলে কি একটা বাইরিব, কতটা বাইরিব একসাথে, আপনি থানায় যেন না, আপনি যান শান্তারে নিয়ে আসেন। আমার আম্মারে আমার বড় ভাইয়া বলতেছে আপনি যান শান্তারে নিয়ে আসেন। মানে 2 ঘন্টার ভিতরে শান্তা বাড়িতে, 2 ঘন্টার মধ্যে শান্তারে বাড়িতে নিয়ে আসছে। এদিক দিয়ে শান্তা বাড়িতে আসছে, এদিক দিয়ে আমি ইয়াসিনরে ফোন দিছি। ইয়াসিন মানে ইয়াসিনের কাছে গেছি, যে ইয়াসিনরে বললাম যে তাড়াতাড়ি আমার বোনের ছাড়, এবং আমার শান্তা বাড়িতে চলে আসছে। শান্তা ধরেন 7:30টার দিকে বাড়িতে আসছে, এবং আমার বোন 8টা মানে 7:40 কি মানে 8টার দিকে আমার বোনও বাড়িতে। আমার বোন বাড়িতে আসার পর আমার আম্মা বলতেছে তুই কেমনে আইলি, কীভাবে আইলি? আমার বোন বলে আমি জানি না, কয়েকজন লোক আমারে নিয়ে ওই তুফার মধ্যে খেজুর গাছের সাথে বাইদা রাখছে। আর বোনের এটা বলতেছে, মানে খেজুর গাছের সাথে আমার বাইদা রাখছে, এমন ঘটনা, আমার এটা করছে ওইটা করছে, আমার বাইদা রাখছে। আমার মা আবার আমার বোনের যে লুকিয়ে ফেলছে ওটা কিন্তু আবার আমাদের গ্রামের সবাই জানে না, মানে 2-1 আমার আম্মা জানাইছে। এর ভিতরে আমার আম্মা তখন শান্তারে নিয়ে আসছে। শান্তারে কই লুকাইছে সেটা শুনলে অবাক হয়ে যাবেন, তাও আমার খালার বাড়িতে। আমার এক খালা আছে দুষ্ট আমার মায়ের মতো, ওই খালার বাড়িতে তখন আমার এই শান্তারে লুকিয়ে রাখছে, ওইখান থেকে শান্তারে আবার নিয়ে আসছে।
আনার পরে আমার আম্মা করলো কি, আমার বোনও কিন্তু চলে আসছে ওই সময়, আমার বোনও আসছে। আমার বোনের যে কিডন্যাপ হয়েছে ওইটা কিন্তু অত বেশি মানুষ জানে না, হয়তো 2-1 জনে জানছে। আর আমার মা আমার বোনের শিখাই দিয়েছে, তুই বলবি যে তুই তোর বান্ধবীর বাড়িতে ছিলি, তোর বান্ধবীর বাড়িতে গেছস, এটা বলবি, তোর যে কিডন্যাপ করছে এটা কারো কাছে বলিস না। তা আমার বোনের যদি কেউ জিগে, তা আমার বোন বলে যে আমার আম্মারে না বললে, আমি বান্ধবীর বাসায় গেছিলাম, আমার বান্ধবীর জন্মদিন ছিল, এই কারণে আমার আম্মা আমার খুঁজছে, আমার পাই নাই, পরে আমি চলে আসছি। এর ভিতরে হইলো কি, আমার আম্মা তখন করছে কি, পুরো গ্রামের মধ্যে হাইটা বলে দিছে যে শান্তারে যে কিডন্যাপ করছে, ওই কিডন্যাপাররা শান্তার সাথে খারাপ কাজ করছে, শান্তার সাথে এই করছে ওই করছে, মানে এরকম একটা বদনাম শান্তার নামে উঠেই দিল গ্রামে, যা বলার মতো না। খুবই বাজে এবং খারাপ একটা বদনাম পুরো গ্রামের মধ্যে ছড়াই দিছে। এবার তো মনে করেন আমার চাচি কান্নাকাটি করতেছে, শান্তারও তার বিয়ে দেওয়া যাবে না, যেহেতু এরকম একটা বাজে কথা, একটা খারাপ কথা পুরো গ্রামবাসী সবাই জেনে গেছে, এবং সবাই মানে সবার কানে কানে বিষয়টা পৌঁছায় গেছে যে শান্তা খারাপ, শান্তার এমনি এমনি মানে খারাপ মানুষের তুলে নিয়ে গেছে, ওর সঙ্গে খারাপ কাজ করছে। তো সবাই তখন এটা নিয়ে সি করতেছে। এর ভিতরে হঠাৎ করে আমার চাচি রাজি হয়ে গেল এবার শান্তারে মনির ভাইয়ের কাছে বিয়ে দেওয়ার জন্য। আমি যতই মানা করলাম, নিষেধ করলাম, কিন্তু আমার চাচি আর আমার কোনো কথা শুনলই না। এবার কি বুঝে কি পরামর্শ, আমার চাচি তখন শান্তারে মনির ভাইয়ের কাছে বিয়ে দিবে। চাচির কথা হচ্ছে এভাবে আর রাখবে না, কারণ তারা যে কোনো সময় একটা বড় ধরনের কিছু করে ফেলতে পারে। আর মনির ভাইয়া নাকি ভালো হয়ে গেছে, চাচির কাছে নাকি ওয়াদা করছে, মানে এই দিক দিয়ে অনেক ঘটনা আছে, আপনাকে সংক্ষেপ করে বলি। একটা পর্যায়ে আমার চাচি তখন রাজি হয়ে গেল যে মনির ভাইয়ের কাছে শান্তাকে বিয়ে দিয়ে দিবে। হায়, আমি যতই চেষ্টা করছি বিয়ে ঠেকানোর জন্য, বিয়ে না দেওয়ার জন্য, মানা করার জন্য, নিষেধ করার জন্য, কিন্তু আমার মানা নিষেধ ঠেকানোতে কারোই কিছু যায় আসে নাই। আমার চাচি তখন ওনার যুক্তি মতো, ওনার পরামর্শ মতো তখন এই মানে শান্তারে বিয়ে দিয়ে দিল মনির ভাইয়ের কাছে। মনির ভাইয়ের কাছে বিয়ে দিয়ে দেওয়ার পরে আমি যে আমার বোন মনিরে লুকাইছি, এটা কিন্তু আমার পরিবারের আজ পর্যন্ত কেউ জানে না। এই প্রথম আপনার কাছে বললাম, এটা কিন্তু আমার বোন, আমার ছোটো বোন মনি এতটাই ভালো ছিল, ও কারোর কাছেই বলে নাই। ওর বিয়ে শাদী হয়ে গেছে, তারপরেও বলে নাই যে আমি ওর লুকাইছি নিয়া। এই ঘটনা আমি ঘটাইছি। এবার হলো কি, শান্তারে বিয়ে দিয়ে দিচ্ছে আমার মনির ভাইয়ের কাছে। বিয়ে দেওয়ার পরে প্রায় 3-4 মাস পর্যন্ত ভালো ছিল, 3-4 মাস পর্যন্ত মোটামুটি ভালো ছিল, এবং 3-4 মাস পরেই হইলো কি, শান্তা তখন গর্ভবতী হয়েছে। তো গর্ভবতী হওয়ার পরেও, এই শান্তা গর্ভবতী হওয়ার কিছুদিন পরে আমার বোন, ছোটো বোন যে মনি আছে, মনিরে বিয়ে দিয়ে দিছে। আমাদের এলাকা থেকে বেশ দূরে এক সৌদি প্রবাসী ছেলের কাছে মনিরে বিয়ে দিয়ে দেয়। তো মনির বিয়ে হয়ে যাওয়ার পরে এরকম করতে করতে শান্তার করে তখন একটা মেয়ে হয়। মেয়েটা খুব সুন্দর হয়। এই মেয়েটার বয়স কত হবে, প্রায় বৎসর খানিকের মতো হবে। এই শুরু হলো আমার মায়ের আসল রূপ। আমার আম্মা শান্তারে কারণে অকারণে শান্তার গায়ে হাত তুলে, শান্তার সঙ্গে খারাপ ব্যবহার করে, এবং গোপনে খালি শান্তারে দিয়ে একটা মেসেজে পাঠায় ওর মায়ের কাছে যে আমার নামে জমি লিখে দে, আমার নামে জমি লিখে দে, আমার নামে জমি লিখে দে, আমার নামে যদি জমি লিখে না দেস এই করবো সেই করবো, মানে অনেক ধরনের বাজে কথা, খারাপ কথা, এই ধরনের কথাবার্তা তখন বলতে থাকতো যে আমার নামে জমি লিখে দে, আমার নামে জমি না দেখলে এই করবো সেই করবো। আর এদিক দিয়া মানে চাচি যে শান্তারে বিয়ে দিছে আমার বড় ভাইয়ের কাছে, এতে কিন্তু শান্তার যে মামা মামি ছিল, মানে আমার চাচির যে বাপের বাড়ির লোকেরা ছিল, তারা সবাই আমার চাচির কাছ থেকে সরে গেছে। এবং শান্তার বড় মামা এসে আমার চাচির এটাও বলে গেছে, জীবনে আর কোনোদিন তোর বাড়িতে আসবো না, তুই মরে গেলেও তোর বাড়িতে আসবো না, তুই কেন বিয়ে দিলি, মানে বিয়েটা কেন দিলি। তো ওনারা খুব রাগ করে তারা চলে গেছে। এবং আমি আজও পর্যন্ত বুঝতে পারিনি যে কেন চাচি শান্তার এই মনির ভাইয়ের কাছে বিয়ে দিল, কেন দিল। চাচি তো বিয়ে দেওয়ার কথাই ছিল না, যে মনির ভাইয়ের হাত থেকে বাঁচানোর জন্য আমি নিজের বোনের পর্যন্ত কিডন্যাপ করলাম, সেই চাচি মনির ভাইয়ের কাছেই শান্তারে বিয়ে দিল। এইবার শুরু হলো শান্তার উপরে নির্মম নির্যাতন। আমার মা ওর গায়ে হাত তুলে ওরে মারে, এবং মনির ভাইও নেশা করে খারাপভাবে আছে। এই দিয়ে শান্তারে মারতেছে, এবং ওর মায়ের কাছে মেসেজ পাঠায়, জমি লিখে দে, যদি জমি লিখে দাও তাহলে তোমার মেয়েরে আর অত্যাচার করবো না, অবিচার করবো না, তোমার মেয়ের উপরে টর্চার করবো না, জমি লিখে দাও। তো এই শাশি তখন কী করবে আর, মানে সবার কাছে যায়, থেকে মেয়ে বিয়ে দিয়ে দিছে, নাতনি হয়ে গেছে। আমার চাচি সবার কাছে কান্নাকাটি করতেছে, হাইরে খোদারে কী করবো, মেয়ের বাপও নাই, এবং নানার বাড়ির লোকেরা ছিল, তারাও যে যার মতো করে চলে গেছে। আর শান্তার উপরে প্রতিদিনই নির্যাতন হইতো। এরকম করতে করতে একটা পর্যায়ে আমার চাচি মানে কেমন করে যে বোকার মতো চাচি রাজি হয়ে গেল যে ঠিক আছে আমি জমি লিখে দিব, আমার মেয়ের সুখের জন্য, আমার নাতনির সুখের জন্য আমি জমি লিখে দিব। আমি চাচিরে মানে কতভাবে মানা করলাম, চাচি জমি লিখে দিয়েন না। না, আমার চাচি আমার কোনো কথাই শোনে নাই, আমাদের কোনো কথাই শোনে নাই। চাচি মানে আমার দাদার কাছ থেকে যে সম্পদ আমার চাচির নামে লিখে দিছে, চাচি তার সমস্ত সম্পদ মানে ঘর বিটাটা পর্যন্ত আমার মনির ভাইয়ের নামে লিখে দেয়।
মানে ওই দিনটা মনে হয় আমার জন্য খুবই কিয়ামতের একটা দিন ছিল। আমি চাচিরে যেভাবেই পারছি বুঝাইছি, আমার বোন মনিরে দিয়ে পর্যন্ত বুঝাইছি, কিন্তু চাচি আমাদের কোনো কথাই না শুনে এই শান্তার নামে জমিটা লিখে দিল। এই শান্তার নামে জমিটা লিখে দেওয়ার পরেই শুরু হলো মানে কয়েকদিন ভালো ছিল, এই কয়েকদিন ভালো ছিল, কয়েকদিন ভালো ছিল, কয়েকদিন ভালো থাকার পরে আবার আবার শান্তার উপরে অত্যাচার অবিচার এরকম করতে করতে হঠাৎ করে বৃষ্টির দিনে আমার যে ভাতিজাটা ছিল, মানে শান্তার ছেলেটা এরকম বৃষ্টির মধ্যে এরকম হাঁটতে গিয়া পাশে একটা ডোবা ছিল আমাদের বাড়ির পাশে, ওই ডোবাতে পড়ে মারা গেছে। দুপুরবেলা ও লাশ পাওয়া গেছে এরকম পানিতে ভাসতেছে। তো ওই যখন মারা গেছে, ওই মারা যাওয়ার পরে ওরে কিন্তু খুব ভালোবাসতো আমার চাচি, মানে আমার ভাতিজাটারে খুব ভালোবাসতো। আমার ভাতিজাটা মারা যাওয়ার পরে চাচি পাগলের মতো হয়ে গেছে, মানে পাগলের মতো কান্নাকাটি করতেছে, চিৎকার করতেছে, আয় হায় আমার নাতিটা মারা গেছে, মানে এত কাঁদতেছে, কাঁদতে কাঁদতে বিশ্বাস করেন এই নাতির শোকে আমার চাচি পাগল হয়ে গেছে। মানে শান্তার ছেলের শোকে মানে চিন্তা করতে করতে আমার চাচি পাগল হয়ে গেছে, এতভাবে মানসিকভাবে উনি আঘাত খাইছে। তো চাচি পাগল হয়ে যাওয়ার পরে শান্তা তখন সারাদিন কাঁদতো, আমার বড় ভাই অত্যাচার করতো, অবিচার করতো, এই নেশা পানি খাইয়ে এসে শান্তারে মারতো। তখন আমি কি করতাম, আপনি বরিশাল শহরে একটা চাকরি করতাম, বাড়ি থেকে চলে গেছি। এই অত্যাচার অবিচার ভালো লাগে না, প্রতি মাসে মাসে বাড়িতে আসতাম, এইগুলো সহ্য করতে পারি না। বাড়িতে এসে দেখি চাচি বাড়িতে নাই, মানে চাচি বাড়ি থেকে চলে গেছে কই জানি, এবং চাচি বাড়িতে নেই, পাগলিয়া বাড়ি থেকে বেরিয়ে গেছে এই শান্তার উপরে অত্যাচার। তো এই করতে করতে একদিন রাতের বেলা হলো কি, হঠাৎ করে চিৎকার পড়ছে। আমি রাতে ঘুমাইছি, ওদিনে বাড়িতে ছিলাম, হঠাৎ করে চিৎকার পড়ছে কি পাশের বাড়ির, মানে কি বলবো আপনারে, মানে আমাদের এক পাশের বাড়ির এক লোক আছে আর কি, সবাই ওরে রমিজ পাগলা বলে, কিন্তু ও মূলত চোর, মানে এমনি পাগলের বেশ ধরে বিভিন্ন গ্রামে গ্রামে যায়, এবং মানে পাগলেরও বেশ ধরে যায় গ্রামে গ্রামে হাইটা, তারপরে পদকার সব কিছু চিনে আসে, রাতের বেলা গিয়ে চুরি করে। তো রমিজ পাগলা করছে কি দিছে চিৎকার, রমিজ পাগলা চিৎকার লগে আমরা সবাই ঘুম থেকে উঠে উঠে যাই কি আমাকে বাড়ির পিছনে একটা বাগানের ভিতরে রমিজ পাগলা ধরে আছে এই শান্তার হাতের মধ্যে রশি। রমিজ পাগলা বলতেছে ওই দিক দিয়ে যাইতেছে, যাওয়ার সময় দেখতেছে শান্তা নাকি ফাঁসি দেওয়ার জন্য কাঁঠাল গাছের ঢালের ভিতরে রশি বাঁধতেছে। তো এই দেখে রমিজ পাগলা দিছে চিৎকারের সাথে সবাই চলে আসছে, হয় মরে যাবে, ও আত্মহত্যা করবে। তো ওর উপরে আসলে যে পরিমাণে টেনশন যাইতেছে বা ওর সঙ্গে যা হইতেছে, ও আসলে বাঁচবে না, কারণ বাঁচার কোনো সুযোগও রাখে না আমার মা আর আমার বড় ভাইয়া। ওর জীবনটারে পুরো নরক বানায় দিছে, এবং ওর ছেলেটাও মারা গেল, ওর মাও পাগল হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল, আর আমার বড় ভাইয়া প্রতি রাতেই নেশা করে এসে ওর উপরে করে অত্যাচার অবিচার, ওর গায়ে হাত তোলে, ওরে মারে। ও কতদিন এগুলো সহ্য করবে বলেন? ও খায় না, দায় না, ঘুমায় না, মানে চেহারাটা এত খারাপ হয়ে গেছে ওর চিনেই যায় না। এরপরে হইল কি, ওই দিন রাতের বেলা যা হওয়ার পরে সকালবেলা আমার আম্মা ওর সঙ্গে একটু ভালো, আমার তখন বলতেছে যে মানিক একটা কাজ করতে, ওর একটু গিয়া বুঝাও যাতে আত্মহত্যা না করে, মানে আমার আম্মা আত্মহত্যা করাকে ভয় পায়, যে আত্মহত্যা না করে ওর একটু বুঝা। তো এবার আমার আম্মা যেহেতু আমার রুমে ছিলেন, তখন তারে মানে আলাদা ডাক দিয়ে একটা রুমের মধ্যে নিয়ে বলতেছি তুই এগুলো কী করতেছিস? আমার বলে কী করি? আমি বললাম তুই আত্মহত্যা করার প্ল্যানিং করতেছিস কেন আত্মহত্যা করবি? ওই তখন আমার বলে আত্মহত্যা না করে আমি কি করব বলেন, আমার কি আছে? আমার মা পাগল হয়ে ঘর থেকে বেরিয়ে গেছে, আমার একটা ছেলে ছিল সেও মারা গেছে, আপনার ভাইয়া প্রতি রাতেই নেশা করে এসে আমার মারে, আপনার মা আমার সাথে এরকম অত্যাচার করে, সকাল থেকে রাত অবধি পর্যন্ত আমি গাধার মতো পরিশ্রম করি। ওই সময় আমার আব্বাও মারা গেছে, কিন্তু এই গল্পের মাঝে বলতে ভুলে গেছি আমার বাবাও মারা গেছে, তখন পরিবার আমার মা আছে আর আমার বড় ভাইয়া। তো আমারে বলে যে সারাটা দিন আমারে মারে, আমার গায়ে হাত তোলে, আপনার মা আমার সঙ্গে আমার মানে ইয়ের মতো, মানে কাজের মেয়ের মতো সারাদিন আমার কাজ করে, আমার উপরে এত অত্যাচার করে, আমার এগুলো ভালো লাগে না, যার জন্য আমি আত্মহত্যার মতো এরকম কঠিন পথ বেছে নিছি। পরে আমি বললাম তুই কী চাস আমারে বলতো, আত্মহত্যা তো কোনো সমাধান না। তারপর আমারে বলতেছে তাহলে আপনি একটা কাজ করেন, আমার এখান থেকে নিয়ে আসেন, যদি পারেন আপনি তো বরিশাল শহরে চাকরি করেন, তাহলে আমার ওইখানে একটা চাকরি দেন, আমি ওইখানে গিয়ে একটা চাকরি করব, তারপরও আমি আর বাড়িতে আসবো না, আমার বাড়িতে আর আপনি আইনেন না। পরে আমি বলি তুই না বিয়ে করছস? বলি এটা কোনো বিয়া, সম্পত্তির কারণে আমার বিয়ে করছে, আর আমার মা যে কেন আমার বিয়ে দিচ্ছে আমি সেটাও জানি না, আর আমার এসব কিছুই লাগবে না, আপনি আমার যদি পারেন এখান থেকে একটু নিয়ে যান, আমি চলে যাব। তখন আমি বললাম যে তুই যে যাবি এখন কেমনে যাবি? পরে বলে আমি চলে যাবো। আমি যেমন ঠিক আছে একটা কাজ কর, তুই আর 2 দিন থাক, আমার বোন আসক, তুই আমার বোনের সঙ্গে মনিদের বাড়িতে যাবি, ওইখান থেকে আমি তোরে নিয়ে যাবো। তারপর বলে আচ্ছা ঠিক আছে। তো এই কথা মানে ওরা বুঝাই শোনা, আমি সেদিক থেকে আম্মারে বললাম যে আম্মা যাই হোক যতটুকু বুঝাইছি মনে হয় ভালো হয়ে যাবে, ওই বেলা আমি তখন চলে আসছি। আসার 2 দিন পরে আমি তখন আমার বোন মনিরে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে মনি এমন ঘটনা, আমি শান্তারে নিয়ে আসবো। আমার বোন বলতেছে ভাইয়া এটা কী কন, আপনি বড় ভাইয়া বিয়ে করছে, আপনি কেমন নিয়ে যাবেন? আমি যে মেয়েটা এখানে থাকলে মারা যাবে, এমনি আত্মহত্যা করার মতো পথ বেছে নিছে।
তো যাই হোক, গ্রামের মানুষ ভালো বা যেভাবে হোক দেখছে, দেখে ওরা বাঁচাইছে, তাতে যে কোনো সময় আত্মহত্যা করে মারা যাবে, তা আমি ওরে নিয়ে আসবো। তো আমার বোন তখন আমাদের বাড়িতে বেড়াইতে গেছে, যে আমার মায়েরে বলতেছে, মা আমি একটু ভাবিরে নিয়ে যাই, ভাবি তো সারাদিনে কান্নাকাটি করে ঘরে বসে বসে, ভাবিরে একটু নিয়ে যাই। আম্মা তখন বলে আচ্ছা ঠিক আছে, তাই তুই নিলে নিয়ে যা। তারপরে শান্তারে আমার বড় বোন, আমার ছোটো বোন নিয়ে গেছে ওদের বাড়িতে, ওর শ্বশুর বাড়িতে। এই শ্বশুর বাড়িতে নেওয়ার পরে এবার আমি এর একদিন পরে রাতের বেলায় গিয়া আমার বোনে বাইর করে দিছে শান্তারে, আমি শান্তারে নিয়ে বরিশাল শহরে চলে আসছি। আর এদিক দিয়ে আমার বোন তখন আমার আম্মারে ফোন দিয়ে বলতেছে, আম্মা ভাবি তো ভাইগে গেছে। আমার বোন যখন বলছে ভাবি তো ভাইগে গেছে, সাথে সাথে আমার মা আমারে ফোন দিছে। আমারে ফোন দিয়ে বলতেছে কি শান্তা কই? আমার বলে, আমি যে শান্তাকে আমি জানি কি, তখন কিন্তু শান্তা আমার সাথে। আমার আম্মা বলে সত্যি কথা বল, শান্তা কই? আমি যে আমি জানি না। মা বলে তুই কি শান্তারে নিয়ে গেছিস? আমি বললাম না না, আমি শান্তারে নিব কেন? শান্তানা নাকি মনিদের বাড়িতে বেড়াইতে গেছে। আমার আম্মা মনিদের বাড়ি থেকে শান্তা পালাইছে আম্মা বলতেছে। তাই আমি বললাম শান্তা যদি মনিদের বাড়ি থেকে পালায়, তাহলে তো আমি জানি না পালায় কই গেছে না গেছে, আমি কেমনে জানি? আম্মা বলে আমার কাছে সত্যি কথা বল, আমার কাছে মিথ্যা কথা বলিস না, আম্মার কাছে সত্যি কথা বল, তুই কি আসলে তারা নিয়ে গেছিস কিনা? আমি যে না রে মা, আমি নিয়ে যাবো কেন, আমি ওরে নিয়ে টেনে, আমি আসলেই জানি না ও কই আছে না আছে, আমি এগুলো জানি না। আম্মার এইসব কথাবার্তা বলে আমি বিষয়টা তখন স্কিপ করে গেলাম। তো যাওয়ার পরে ওইখানে আমি যখন শান্তারে নিতে আসি, তখনই কিন্তু আমি প্ল্যানিং করছি যে আমি ওরে বিয়ে করে একটা নতুন জীবন দিব। ওর জীবনটা তো একেবারে সবই গেছে, ওর জীবনে তার কোনো কিছু অবশিষ্ট নাই, এবং ওর জীবনটা আর আমি এভাবে নষ্ট হতে দিব না, আমি ওরে একটা নতুন জীবন দিব। এই চিন্তা ভাবনা করিয়ে তখন আমি এটাই প্ল্যানিং করে দেন আমি তখন গেলাম হচ্ছে ওরে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর আমি যে বাসায় থাকছি ওই বাসায় রাখছি। আর এদিক দিয়ে আম্মা তখন হালকা খোঁজাখুঁজি করছে, খোঁজাখুঁজি করে ওরা পায় না, আম্মা এর ভিতরেই চুপ হয়ে গেছে। ওর যেহেতু পাওয়াই যায় না, আম্মা আর কোনো কিছু বলে না। তো আল্লাহর কি হুকুম আর কি ভাই, কি বলবো, আল্লাহ তাআলা ভালো জানে। এই শান্তা চলে যাওয়ার পরে আমার ভাইয়া আরও নেশা শুরু করছে। বড় ভাইয়া নেশা করতে যায়া হঠাৎ করে তার মাথার মধ্যে কি আসছে, সে এক ব্যবসা করবে। আবার কি ব্যবসা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। ইট পোড়ানোর ব্রিক ফিল দিবে, ব্রিক্স যেটা আছে ইট বানানোর কারখানা দিবে, ব্রিক ফিল দিবে। তো এটা তো সোজা কথা না, লক্ষ লক্ষ টাকা লাগবে। তা আম্মা ভাইয়েরা মানা করতেছে যে এটা তুই করিস না। না ভাইয়া ব্রিক ফিল দিব এখানে, এই কইরা করছে কি জমি বেচা শুরু করছে। তখন কিন্তু শান্তা আমার সঙ্গে, আমরা বরিশালেই আসি, আমি তখন চাকরি করি, শান্তা আমার ঘরে আছে। ইতিমধ্যে আমি শান্তারে বিয়েও করে ফেলছি, বিয়ে করে আমি আমার বউ বানায় ঘরে রেখে দিছি। তখন কিন্তু শান্তার জীবনটা অনেকটা সুখের হয়ে গেছে, অনেকটা ভালো আছে। আর এর মাঝে আমার ভাইয়া করলো কি, জমি বেচা শুরু করছে। জমি বেচতেছে এবং আমি যে বাধা দিছি, ভাই আমার গুন্ডা ফান্ডা লাগাই দিছে বাড়িতে, আমার মেরে ফেলবে। আমার ছোটো বোন মনি আমার বলতেছে, ভাইয়া বাধা দিস না, বড় ভাইয়া পাগল হয়ে গেছে, তোরও মেরে ফেলবে। আমার জমি, আমার বোনের জমি, আমার মায়ের জমি সে কী করছে, বেচতেছে। বিক্রি করতে করতে প্রায় সব বিক্রি করিয়া এই ব্রিকফিল বানাইছে। তো আবার অন্যদিকে জমি বিক্রি করে রাস্তার পাশে ব্রিকফিল বানানোর জন্য সে জমি কিনছে, জমি কিনা ওখানে সে ব্রিকফিল বানাইছে। তো ব্রিকফিল বানানোর পরে আমরা তো আমাদের মতো করে পড়ে আসি, তখন ভাইয়ের সাথে আর পারি না, কোনোভাবেই পারি না। তার কারণ তার সঙ্গে এলাকার যত খারাপ পোলাপান আছে, যত উশৃঙ্খল পোলাপান আছে, বড় বড় রাজনীতি করা পোলাপান আছে, সব ভাইয়ের সাথে লিঙ্ক। কিছু বললে আমারও মেরে ফেলবে, এরকম একটা ঘটনা। তখন কিন্তু আম্মাও শান্তিতে নাই, আম্মাও কিন্তু বেশ কষ্টে আছে। ব্রিকফিলটা দেওয়ার পরে বেশি দিন না, প্রায় 6 মাসের মতো ইতিমধ্যে আমার শান্তার ঘরে আমার একটা ছেলে হয় রে ভাই। এটা বলতে ভুলে গেছি, আল্লাহ আমার একটা পুত্র সন্তান দেয়, আমার ছেলেটা বেশ ভালো থাকে। এই যে আমি শান্তারে বিয়ে করছি এত বছর পর্যন্ত, এটা শুধু আমার বোন আর আমি জানি, আমার মা আমার ভাই কেউ কিন্তু জানে না। আর শুধু শান্তার একটা বড় মামি জানে, অতটুকুই। আমি ছেলেটারে নিয়ে তখন আসি, আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আল্লাহ আমারে অন্তত সুখ দিছে। এরপরে হইতো কি, এর ভিতরে হইলো কি, এর কিছুদিন পরেই এই বড় ভাইয়া তখন করছে, ওখানে ব্রিকফিল্ডটা দিয়ে রাখছে, এবং ব্রিকফিল্ড কিন্তু চালাইতে পারে না। ব্রিকফিল্ড দিছে 6 মাস পর্যন্ত চালাইছে, এরপরে চালাইতে পারে না। কারণ এইটা থেকে যে কালো ধোঁয়া বের হয়, ওই কালো ধোঁয়াতে আশেপাশের যে মানুষরা থাকে তাদের জনজীবন খুব বিপন্নতার পথে। ওদের বাড়িতে মানুষ অসুস্থ হয়ে যায়, কালো ধোঁয়াতে মানুষ ঘরদুয়ার নষ্ট হয়ে যায়, এবং আশেপাশে যে জমি আছে এই জমিগুলোতে ফসল হয় না। তখন তারা কী করলো, গিয়ে থানাতে টিউনির কাছে কমপ্লেন করছে, এবং থানায় অভিযোগ করছে যে আমাদের ফসলাদি নষ্ট হইতেছে, আমরা বসবাসের মতো না, এখানে তো ব্রিকফিল্ড হবে না, এখানে ব্রিকফিল্ড কেন বানাইছে, এটা তো আসলে হতে পারে না। তখন থানা থেকেও ভাইয়েরা চাপ দিল যে ব্রিকফিল্ডটা ওখান থেকে ভেঙে ফেলার জন্য। এর ভিতরে হইল কি, হঠাৎ করে আমার ছেলেটা হওয়ার পরেই, এই ছেলেটা হওয়ার কিছুদিন পরেই শান্তার পেট ব্যথা, এত পেট ব্যথা কেন বুঝতেছি না। তো তখন কিন্তু আমি ধরেন একটা ছোটোখাটো চাকরি করে অল্প কয়েক টাকা বেতন পাই। তো এরকম করে ডাক্তারের সঙ্গে কথা বলে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা বহু কিছু করে, কোনো কিছু ধরতে পারে না, পেটের মধ্যে কী সমস্যা কিছুই ধরতে পারে না। এবার ঢাকাতে নিয়ে যায় ডাক্তার, ডাক্তার দেখাইতে আসে। এখন ওখানকার একটা ডাক্তার বলতেছে
যে একটা কাজ করেন, যেহেতু ধরতেই পারি না তার বড় ধরনের সমস্যা, তার ইন্ডিয়াতে নিয়ে যান। ইন্ডিয়াতে ভালো ডাক্তার আছে, ওখানে চিকিৎসা করেন, হয়তো সে ভালো হইতে পারে। তার যে সমস্যাটা কি এটাই ভাই বুঝতে পারতেছে না কী সমস্যা। তো আমি তখন আমার মায়ের কাছে এসেছি টাকার জন্য, জাম আমার টাকা দেন, আমি শান্তার চিকিৎসা করব। তখন কিন্তু আমার ভাইয়ের কাছে লক্ষ লক্ষ টাকা, আমাদের জমি জমা যা আছে সব আমার ভাই বিক্রি করছে। ভাই আমাদেরকে একটা টাকাও দিতেছে না। আমার বোন তার শ্বশুরবাড়ি থেকে, মানে আমার বোন মনি তার শ্বশুরবাড়ি থেকে অল্প অল্প কিছু টাকা আমারে দিছে। এই টাকাগুলো দিয়ে আমি শান্তার আপাতত চিকিৎসা চালাইতেছিলাম, বাট বড় কোনো ডাক্তারের কাছে দিতে পারে না। আমার বোন জামাই বিদেশে থাকে, আমার বোন ঘরে থাকে, ওর কাছে আর কয় টাকাই আছে ধরেন, ওই টুকিটাকে আমারে দিতেছে। ওইগুলো দিয়ে আমি শুধু শান্তারে অন্তত মোটামুটি ওষুধ খাইয়া বাঁচায় রাখতেছি, ওষুধ বড়ি খাইয়া কোনো রকমে বাঁচায় রাখতেছি। আর এদিক দিয়ে শুধু খুঁজতেছি কেমনি কী করা যায়। আমার কাছে টাকা চাই, বড় ভাইয়ের কাছে টাকা চাই, কেউই আমার কোনো টাকা দেয় না। ইতিমধ্যে আমার মা কিন্তু জানে যে আমি শান্তারে বিয়ে করছি, এবং জানার কারণে মা আরও আমার উপরে খেপে যায়, মানে আমার উপরে আরও রেগে যায় যে তুই আমার বাড়িতে আসিস না, আমার ঘরে আসিস না। মানে আম্মা আমার এগুলা আমার খুব বকাবাধ্য করে, আর টাকা তো আমার দিবে না, ছোটো বোনের টাকা দেয়। এরপরও মানে আল্লাহর কি হুকুম, এভাবেই তখন মানে হঠাৎ করে কোনো কথা নেই বার্তা নেই, রাতের বেলায় এই পেট ব্যথায় আমার শান্তা ইন্তেকাল করে। শান্তা রাতের বেলায় মারা যায়, এবং মারা যাওয়ার পরে তখন আমি সর্বপ্রথম আমার ছোটো বোনের ফোন করি। আমার ছোটো বোন জামাই তখন বাড়িতে ছিল, সৌদি থেকে আসছে। পরে ছোটো বোন জামাই, আমার ছোটো বোন আইসা শান্তার লাশ তখন আমরা বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিলে পরে আমার আম্মা বলতেছে ওই বাড়িতে ওরা দাফন করা যাবে না। তো আমি ওই দিন মানে সবচেয়ে বেশি রেগেছি আমার মায়ের উপরে, যে দাফন করা যাবে না কেন। ওর মায়ের সমস্ত সম্পত্তি বড় ভাইয়া নিয়ে গেল, ওই সয় সম্পত্তি বিক্রি করে ব্রিকফিল দিয়া ভাইয়া কোটি কোটি টাকা মায়ের খাইছে। যে বেটার কাছ থেকে জমি কিনেছে, জমি কিনেও মায়ের খাইছে, এবং ব্রিকফিল্ডটা পুরো ভেঙে ফেলা লিছে। আমাদের এখন আর টোটালি বাড়ি মানে বিটার ছাড়া আর কোনো জায়গা না। ভাইয়া সব টাকা নষ্ট করে ফেলছে এই ব্রিকফিলের নামে, নেশা টেশা করে সমস্ত টাকা শেষ করে ফেলছে। তো আমি যখন চিতে গেলাম, রেগে গেলাম, আমার আম্মা তখন ঠান্ডা হয়ে গেছে। পরে শান্তারে আমরা ওইখানে দাফন করছি আমাদের কবরস্থানে। তা আমি শান্তারে এত ভালোবাসতাম, মানে যেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি সারাক্ষণ ছেলেটারে নিয়ে ওর কবরের কাছে গিয়ে কান্না করি, সারাক্ষণ ছেলেটারে নিয়ে ওর কবরের কাছে গিয়ে কান্না করি। এমন করতে করতে আমার ছোটো বোনে বলতেছে, ভাইয়া আমার ছোটো বোনের ঘরে কিন্তু আল্লাহ কোনো বাচ্চা কাচ্চা দেয় নাই। তো আমার ছোটো বোন বলে, ভাইয়া কিছু মনে করবেন না, আপনি ওরে আমার কাছে দিয়ে দেন, মানে ওই বাচ্চাটা আমার কাছে দিয়ে দেন, বাচ্চাটা আমি নিয়ে পালি, কারণ ভাবি তো মারা গেছেন, তো বাচ্চাটা আপনি পালতে পারবেন না, বাচ্চাটা তো মারা যাবে, ছোটো বাচ্চা। পরে আমার বোনের কথা মতো আমি তখন আমার বাচ্চাটা আমার ছোটো বোনকে দিয়ে দিলাম, মানে মনিরে দিয়ে দিলাম। মনি তখন বাচ্চাটা নিয়ে গেছে। আর আমি কি করতাম ধরেন, এক মুঠ খাবার খাইতাম, আর বেশিরভাগ সময় মানে প্রায় সারাটাক্ষণে আমি এই শান্তার কবরের কাছে এসে বসে থাকতাম, কবরের কাছে এসে শান্তার জন্য কান্নাকাটি করতাম। কারণ শান্তা তো আমার দেহের অক্সিজেন ছিল, ও আমার সঙ্গে মানে ওর কাছ থেকে যে পরিমাণের ভালোবাসা পাইছিলাম আমার জীবনে, তা আসলে ভুলার মতো না। এই সারাটাক্ষণ এখানে বৈশা কান্নাকাটি করি 24টা ঘন্টা, দিন নাই রাত নাই, খাইলে খাইলাম না খাইলে নাই, এভাবে প্রায় আপনার অনেকগুলো দিন কেটে যায়, বৎসর খানিকের মতো কেটে যায়। বৎসর খানিক বা এরকমভাবে প্রায় 1.5-2 বৎসরের মতো কেটে যায়। এরকম করতে করতে একদিন রাতের বেলায় ধরেন আপনার এটা শীতের সময় ছিল, আপনার প্রায় জানুয়ারি কি ফেব্রুয়ারি এরকম মাসের দিকেই প্রচণ্ড রকমের শীতের রাতের বেলায় আমি এরকম একটা চাদর গায়ে দিয়া ওর কবরের কাছে গিয়া চিৎকার করে কান্না করতেছে ওর জন্য, মানে খুব খারাপ লাগতেছে, ভিতরটায় কষ্ট হইতেছে। তো কান্না করতে করতে মানে আমি এই জায়গাটার মধ্যে ঘুমিয়ে পড়ছি, মানে কান্না করতে করতে শরীরটা অনেক দুর্বল ছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল, এরকম চাদরটা পেঁচা ওইটার মধ্যে আমি তখন শুয়ে পড়ছিলাম। ওইটার উপরে ধরেন ওর কবরের পাশে আমি একটা আপনার ওই যে বস্তা হয় উইলের বস্তা, ওই বস্তা বিছিয়ে দিয়ে ওইটার উপরে বসে বসে আমি শুয়ে কান্নার মধ্যে আমি ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পরে আমি কিন্তু শুয়ে আছি, এর ভিতরে আমি শুনতেছি আমার ডাকতেছে, মানে আমার বউ শান্তা আমার 2টা ডাক দিছে। দেওয়ার পরে আমি এখান থেকে বসছি, বসার পরে দেখলাম ও দাঁড়ায় আছে, যেটা আমার সরাসরি আমার চোখে দেখা, দাঁড়ায় আছে। তো ও যে মারা গেছে এই জিনিসটা কিন্তু তখন আমার মেমোরিতে নাই, ও তো মারা গেছে আমি তো জানি। তো দাঁড়ায় থাকার পরে আমি বললাম, তুমি এখানে? পরে আমারে বলতেছে, তুমি চাই সেখানে কান্নাকাটি করো, আমার খুব কষ্ট হয়, তুমি এভাবে কান্নাকাটি করো না, তোমার ওই কান্নাকাটি আমি নিতে পারি না, আমি সহ্য করতে পারি না, তোমার এই কান্নাকাটিতে আমার খুব কষ্ট হয়, তুমি এদিক দিয়ে কান্নাকাটি করো, এতে আমার কষ্ট হয়, অন্যদিকে আমার মাও খুব কষ্টে আছে, যদি পারো আমার মায়ের নিয়ে আসো, আমার মা অমুক জায়গায়, মানে একটা ঠিকানা দিল যে অমুকটা বাজারে, ওই জায়গার ভিতরে আমার মা আছে, আমার মা খুব কষ্টে আছে, ওইখান থেকে আমার মায়ের নিয়ে আসো, আর আমার এখানে কান্নাকাটি করো, আমার খুব কষ্ট হয়। এই কথাটা বলার পরে হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়, আমি শুয়ের মধ্যে শুনি, মানে আমার ঘুমটা ভেঙে যায়। তো ঘুমটা ভেঙে যাওয়ার পরে দেখেন আপনি কিভাবে বিশ্বাস করবেন, তখন মানে যেহেতু কুয়াশা পড়তেছিল, মোটামুটি ভিজা আছে,
ওর কবরের পাশে যে জায়গাটা আছে মানে ওর পায়ের মানে দুটা পায়ের ছাপ স্পষ্ট দেখা যাইতেছে। মানে ওর কবরের দিক থেকে মানে এরকম পায়ের চাপগুলো বৈশা বৈশা এই জায়গার পর্যন্ত আছে, মাটিটা ভিজা আছে, পায়ের চাপগুলো দেখা যাইতেছে। তো আমি তখন মানে কি বলবো বুঝতে ভয়ও পাইতেছি না, আবার কি হইলো এটা তাও বুঝতেছি না। এটা প্রায় ওর মৃত্যু 2 বছর পরে। তারপর আমি দোয়া দরুদ পড়ে কবরস্থান থেকে চলে আসি। আসার পরে পরের দিনে ও আমার যে বাজারের ঠিকানা দুটো আমাদের এলাকা থেকে বেশি দূরে না, আমি সেই বাজারে যাই এবং সেই বাজারে গেলে মানুষের জিজ্ঞেস করি যে এমন এমন কোনো পাগল মহিলা আছে কিনা। সেই বাজারে যাওয়ার পরে বাজারের মধ্যে আমি তখন এই শান্তার মায়েরে পাই, মানে আমার শাশুড়িরে পাই, আমার চাচিরে পাই। পাওয়ার পরে সেখান থেকে আমি তখন চাচিরে নিয়ে আসি। চাচিরে আনার পরেই চাচির বড় ভাই তখন জানতে পারছে, ওরাও নাকি অনেক চাচিরে খোঁজাখুঁজি করছে, পায় নাই, না পায় চাচির বড় ভাই জানতে পারছে। এরা তখন দৌড়ে আসছে, আয়েশা বলতেছে যে আর বোনেরে পাইছে। পরে তারা চাচিরে নিয়ে গেছে তাদের বাড়িতে। নিয়ে যাওয়ার পরে তখন চাচির বড় ভাই আমারে বলতেছে তুমি আমাদের সঙ্গে চলো। তা আমি কিন্তু ওই যে শান্তার অসুস্থের সময় তার মামাদের কাছে ওভাবে সাহায্য সহযোগিতা চাই না বা যাইও নাই। আমার বোনে যতটুকু দিয়েছে ততটুকু দিয়ে আমি চিকিৎসা করছি, আমার বড় ভাই বা আমার মা দেয় নেই। পরে শান্তার মামার কাছে যাই, মামার কাছে যাওয়ার পর ওইখানে আমার শাশুড়ি থাকে, আমিও থাকি। শান্তার মামার আবার ব্যবসা বাণিজ্য আছে, ওনার সঙ্গে ব্যবসা বাণিজ্য করি। এবং এরকম করতে করতে তখন আপনার দিন আর রাতগুলো কাটতেছে এবং মোটামুটি ওইখানে আমার মানে ভালোই সময় কাটতেছে। এমন করতে করতে আলহামদুলিল্লাহ অল্প সময়ের মাঝে আমার শাশুড়ি সুস্থ হয়ে যায়, মানে শান্তার মা সুস্থ হয়। এবং সুস্থ হয়ে যাওয়ার পরে তখন তিনি তার ভাইদেরকে বলে আর কি যে আমার মেয়ে তো মারা গেছে। এখন পরে সে তার বাপের বাড়িতে যে সম্পদ পায় শান্তার মা, সেই সম্পদ তিনি বিক্রি করে আমার টাকা দেয়। টাকা দিলে পরে আমি শান্তার মামার সঙ্গে তাদের ওই বাজারে ব্যবসা করি। এবং পরে শান্তার মামা মিলে আমার আরেকটা বিয়ে করায়। এবং আমি ওই বউ নিয়ে বর্তমান সময়ে আমার মানে আমি বেশ ভালোই আছি। আমার 2টা মেয়ে আর হচ্ছে 2টা ছেলে, 2টা মেয়ে আর একটা ছেলে আমার সেকেন্ড যে আমি যারা বিয়ে করছি তার ঘরে হয়েছে। আর আগের সংসারে মানে শান্তার একটা ছেলে আছে। তো আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমার ভাইয়া শেষ পর্যন্ত মারা গেছে। বড় ভাইয়া মনির ভাইয়া মারা গেছে, এই নেশা করতে করতে ভাইয়া মারা গেছে। এবং আর ভাইয়া মারা যাওয়ার পরে ভাইয়া কিছুই রাখে নাই, আমাদের শুধু ঘর বিটাটা ছাড়া কিছুই নাই। এখন আপনি শুনলে অবাক হবেন, আমার মা আমার সঙ্গে আছে। আমার মা এখন আমার সঙ্গে আছে, মায়ের আমি ভরণ পোষণ দিতেছি, আমি খাওয়াইতেছি, মা আমার সঙ্গে আছে। আর আমি সন্তানাদি নিয়ে নতুন বউ নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার গল্পটা অনেক বড় ভাই, আপনাকে যতটুকু লিখেছি আপনি যদি বুঝতে না পারেন আমার সঙ্গে যোগাযোগ করুন, এটা আমার ফোন নাম্বার, চাইলে আমার গল্পটা রেকর্ড করতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, জানি না এই গল্পটা আপনার কাছে কেমন লেগেছে, তবে এই গল্পটা আমার হৃদয় স্পর্শ করেছে। শেষ পর্যন্ত মনিরের মা সেই মনিরের কাছেই গেল এবং শান্তা নানার বাড়িতেই দুমুঠো ভাত খেয়ে কোনো রকমে বেঁচে আছে। এই সম্পদ, অর্থ, আভিজাত্য এসবের জন্য আমরা কি না করি, আসলেই শূন্য হাতে কবরে যেতে হবে এই চিন্তা আমরা কেউই করি না। পৃথিবীর একটা মানুষ যদি দিনের মধ্যে অন্তত একবার হলো মৃত্যুর চিন্তা করতো যে আমি একদিন মারা যাব, আমি একদিন কবরে যাব, এইটা যদি সে চিন্তা করতো দুনিয়াতে সে কখনোই কোনো খারাপ কাজ করতে পারতো না। তা আমরা এটা চিন্তা করি না, এবং এটা চিন্তা করি না বলেই আমরা খারাপ কাজের সঙ্গে লিপ্ত হই। এই যে মানিকের জীবনের গল্প, এই গল্প আমাদের চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে দেয় যে কাউকে ইট মারলে পাটকেল খেতে হয়, উপরের দিকে থুতু মারলে নিচের গায়ে পড়ে। আপনি যদি কোনো কিছু শিখতে পারেন, এই গল্প থেকে কোনো কিছু বুঝতে পারেন এবং আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন, তো আমার গল্প বলা সার্থক আর আপনার গল্প শোনা সার্থক। প্রিয় বন্ধুরা, এই গল্প নিয়ে ব্যক্তিগত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আজ এখানেই বিদায়, ইনশাল্লাহ দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।